আকাশে গতরাতের বৃষ্টির মেঘ তখনও থমথম করছে। পুরো শহরটাই কেমন একটা বিষণ্ণ, ভারী ভাব। সেপ্টেম্বর শেষ হয়ে আসছে, বাতাসে পুজো পুজো গন্ধ। দূরে কুয়াশায় ঢাকা অযোধ্যা পাহাড়ের চূড়াগুলো আবছা দেখা যাচ্ছে, আর নিচে বর্ধমান শহরটা সেজে উঠছে পুজোর আলোয়। বড়বাজারের দিকে গেলে জুই আর বেলের চেনা গন্ধটা নাকে লাগে। দোকানদাররা রূপলি জড়ি আর রেশমি শাড়ি সাজাতে ব্যস্ত। বনেদি বাড়িগুলোর সদর দরজায় আলোর তোরণ বাঁধার প্রস্তুতি চলছে। কিন্তু এই আলো ঝলমলে শহরেরই একটা অন্ধকার কোণে, তাঁতিপাড়া গলির এক স্যাঁতসেঁতে গড়ে তখন অন্য রকম এক লড়াই চলছে। সেখানে আলোর চেয়ে অন্ধকার বেশি, আর আনন্দের চেয়ে কাল কি হবে সেই দুশ্চিন্তাটাই আসল। সেই জীর্ণ ঘরে মায়ের শিয়রে চুপচাপ বসেছিল অরিন্দম বসু। সারা রাত মা একটানা কেশেছে। অরিন্দমের চোখের পাতা এক করার সুযোগ হয়নি। ঘরের কোণে রাখা পুরনো কাঠের বাক্সটা খুলে সে জমানো টাকাগুলো আর একবার গুনল। কয়েকটা খুচরো পয়সা ছাড়া আর কিছুই নেই সেখানে। ওষুধের শিশিটা অনেক আগেই খালি হয়ে পড়ে আছে। চালের ড্রামটার তলাতেও হাত ঠেকছে। এক ফোঁটা চাল নেই। সুজাতা দেবী অত্যন্ত দুর্বল গলায় ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন, ওরে বাবা, তুই এত ভাবিস না, ওপরওয়ালা একটা ব্যবস্থা ঠিক করবেন। মায়ের কথা শুনে অরিন্দম জোর করে মুখে একটু হাসি আনার চেষ্টা করল, কিন্তু চোখের ভেতরের ক্লান্তিটা ঢাকতে পারল না। দেওয়ালের দিকে তাকাতেই তার চোখে পড়ল বাবার বোনা সেই পুরনো সবুজ রেশমি চাদরটা। ওটা দেখলেই সে যেন নতুন করে জোর পায়। বাবার কথা মনে পড়ল। বাবা বলতেন, গরিব হয়ে জন্মানো কোনো লজ্জা নয় রে, কিন্তু হাত পাতাটা যেন জীবনের শেষ রাস্তা হয়। অরিন্দম উঠে দাঁড়াল। মায়ের পা ছুঁয়ে প্রণাম করে নিচু গলায় বলল, মা, তুমি দেখো, আজ একটা না একটা কাজ আমি জোগাড় করবই। তোমার ওষুধও আসবে, আর আজ আমাদের হাড়িও চড়বে। বাইরে তখন গোটা বর্ধমান শহর মেতে উঠেছে পুজোর হুল্লোড়ে। কিন্তু অরিন্দমের কাছে আজকের দিনের একমাত্র পুজো ছিল তার মায়ের একটু শান্তিতে শ্বাস নেওয়া। পুরনো মূর্ছে জড়া সাইকেলটা নিয়ে সে তাঁতিপাড়া গলির ঘিঞ্জি রাস্তা ধরে মূল রাস্তার দিকে বেরিয়ে পড়ল। পিচ রাস্তায় গতরাতের বৃষ্টির জল জমে আছে ছোট ছোট গর্তে। সেই ঘোলা জলে মেঘলা আকাশের ছায়া কাঁপছে। দোকানদাররা ঝাঁটা দিয়ে দোকানের সামনের জল সরাতে সরাতে দিনের কাজ শুরু করছে। অরিন্দমের কাছে এটা আর ৫টা সাধারণ সকালের মতো ছিল না। আজ তাকে কাজ পেতেই হবে, কারণ ওই কাজের ওপরে নির্ভর করছে তাদের ঘরের নিভন্ত উনুনটা আবার জ্বলবে কিনা। পুরনো সাইকেলের প্যাডেলটা ঘুরিয়ে অরিন্দম যখন শহরের চেনা কোলাহাল পেছনে ফেলে আসছিল, চারপাশের বাতাসটা যেন আস্তে আস্তে বদলে যাচ্ছিল। রাস্তাগুলো চওড়া, মসৃণ, আর দুপাশে সারিবদ্ধ গাছের ছায়ায় ঘেরা শান্ত এক অভিজাত এলাকা। অথচ এই পরিচ্ছন্নতা অরিন্দমের মনকে শান্ত করতে পারল না। তার কেবলই মনে হচ্ছিল, একই আকাশের নিচে, একই শহরের বুকে বুক মিলিয়ে কেমন দুটো সম্পূর্ণ আলাদা জগৎ বাস করে। একদিকের জগতে মানুষ সকালের চায়ের কাপে ১ চামচ চিনি কম হলে পুরো বাড়ি মাথায় তোলে, রাগে ফেটে পড়ে। আর ঠিক তার উল্টোপিঠের জগতে কোনো এক অন্ধকার ঘরে আলোহীন বিছানায় শুয়ে একজন অসহায় মা ছটফট করছে, শুধু টাকার অভাবে একটু জীবন রক্ষাকারী ওষুধ মিলছে না বলে। সমাজের এই চড়া আর খাদের নিষ্ঠুর বৈষম্যটা অরিন্দমের বুকের ভেতরটা তীরের ফলার মতো এফোড়োপড়ো করে দিচ্ছিল। অবশ্য এই যে চরম দারিদ্র্য, একে অরিন্দম কখনোই নিজের ভাগ্যের দোষ বা ব্যর্থতার অজুহাত হিসেবে খাড়া করেনি। তার বাবা দিনমজুর হতে পারেন, কিন্তু ছেলেকে একটা খাঁটি শিক্ষা দিয়েছিলেন। পিঠে হাত রেখে বলেছিলেন, বাবারে, নিজের হাড় জল করে ঘাম ঝরিয়ে কামানো ১ টাকার যে জোর, নিজের আত্মসম্মান বিক্রি করে পাওয়া ১০০ টাকাতেও সেই জোর থাকে না। বাবার সেই কথাটাই অরিন্দমের মেরুদণ্ডটাকে সোজা করে রাখত। চলতে চলতে সে হুট করেই থমকে দাঁড়াল একটা রাজকীয় লোহার গেটের সামনে। প্রকাণ্ড, সুদৃশ্য সেই ফটকের গায়ে ঝকঝকে পিতলের নেমপ্লেটে বড় বড় অক্ষরে খোদাই করা চ্যাটার্জি রাজবাড়ি। গেটের ওপারে তাকালে চোখ ধাঁজিয়ে যায়। আকাশ ছোঁয়া সীমানা প্রাচীর, তার উপর দিয়ে মাথা উঁচিয়ে আছে সুউচ্চ দেবদারু গাছের দল। ভেতরের বিশাল আঙিনায় চকচক করছে সারিবদ্ধ দামি বিলাসবহুল গাড়ি, আর গেটের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে নির্দিষ্ট পোশাক পরা একদল প্রহরী। সবকিছু মিলিয়ে চারপাশের পরিবেশটা এমন এক গাম্ভীর্য ছড়াচ্ছিল, যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, অনেক দূরের এক রূপকথা।
অরিন্দম খুব সাবধানে, যাতে একটুও শব্দ না হয়, তার জীর্ণ সাইকেলটা দেওয়ালের এক কোণে দাঁড় করাল। নিজের গায়ের মলিন, ধুয়ে ধুয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া জামাটার কুচকোনো অংশগুলো হাত দিয়ে একটু টেনে সোজা করার চেষ্টা করল সে। তারপর কিছুটা জড়তা নিয়েই গেটের দিকে এগিয়ে গিয়ে নরম বিনীত গলায় বলল, দাদা, শুনলাম ভেতরে দুর্গাপুজোর মস্ত বড় আয়োজন চলছে। অনেক লোকের দরকার নাকি কাজকাম করার জন্য? আমাকে ছোটখাটো যে কোনো একটা কাজ দিলেও হতো দাদা, এই সময় বড় উপকার হতো আমার। পাহারাদার লোকটা অরিন্দমের মুখের কথা শেষ হতে না হতেই তাকে ওপর নিচ চোখ বুলিয়ে মেপে নিল। তার অবজ্ঞাসূচক নজরটা গিয়ে ঠেকল অরিন্দমের ছেঁড়া খড়া, ধুলোবালি মাখা পুরনো জুতো জোড়ার ওপর। লোকটার ঠোঁটের কোণে একটা কুৎসিত বাঁকা হাসি ফুটে উঠল। সে পাশের অন্য রক্ষীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, শুনছিস রে, এই ছোকরা নাকি এখানে কাজ করবে বলেই বাবুদের রাজপ্রাসাদ সাজাতে এসেছেন উনি। অন্য পাহারাদারটাও খিলখিল করে হেসে উঠল। সেই হাসির চাবুক অরিন্দমের কানে এসে লাগল। অপমানের তীব্র জ্বালা সে টের পেল, কিন্তু তার চোয়াল শক্ত হলেও মুখ ফুটে কোনো রাগের কথা বেরোল না। আসলে অভাবী আর অসহায় মানুষের জীবনের সবচেয়ে বড় লড়াইটা পেটের খিদের সঙ্গে হয় না। আসল লড়াইটা লড়তে হয় নিজের ভেতরে জমে থাকা ক্ষোভ আর কণ্ঠস্বরকে জোর করে চেপে রাখার সঙ্গে। অরিন্দম বুকের ভেতরের ঝড়টাকে কোনোমতে শান্ত করল। মাথাটা নিচু রেখে একদম শান্ত ও মৃদু গলায় বলল, আমি আপনাদের কাছে হাত পাততে আসিনি সাহেব, কোনো ভিক্ষা চাইছি না। আপনারা খাটিয়ে নিন আমাকে, যে কাজই দেবেন আমি আমার সবটুকু সততা দিয়ে করব, শুধু একটা সুযোগ দিন। এই কথায় রক্ষীটার মুখটা দয়া হওয়ার বদলে আরও বেশি কঠোর, আরও রূঢ় হয়ে গেল। সে কর্কশ গলায় ধমক দিয়ে বলল, রাখ তোর সততা, ভেতরে এখন শহরের নামিদামি বড় বড় সব বাবুদের আনাগোনা চলছে। রাস্তা থেকে কুড়িয়ে আনা তোর মতো একটা উটকো অচেনা লোককে আমরা কোনোভাবেই এই বাড়ির সীমানায় ঢুকতে দিতে পারি না। চল, আর প্যান প্যান না করে নিজের পথ দেখ, ভাগ এখান থেকে। অরিন্দমের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। সেখান থেকে এক চুল নড়ার শক্তিও রইল না। এইখান থেকে খালি হাতে ফিরে যাওয়ার একটাই মানে ছিল, আর তা হলো ঘরে ফিরে মায়ের ওই দুটো চোখের দিকে তাকানো, যে চোখে কোনো জোর নেই, আছে শুধু এক সমুদ্র শূন্যতা আর একটা মস্ত বড় প্রশ্ন। পাহারাদারকে উদ্দেশ্য করে নতুন করে মিনতি জানানোর জন্য সে সবেমাত্র নিজের ঠোঁট দুটো ফাঁক করেছে, ঠিক সেই মুহূর্তে রাজবাড়ির ওই বিশাল উঠোনটা পেরিয়ে একটা ধবধবে সাদা রঙের গাড়ি অত্যন্ত ধীর গতিতে এসে দাঁড়াল মূল ফটকের ঠিক সামনে। গাড়ির জানালার কালো কাঁচটা আস্তে আস্তে নিচে নেমে গেল, আর অরিন্দম সেই প্রথমবার শ্রেয়া চ্যাটার্জিকে দেখতে পেল। সাদা জমিনের উপর হালকা সোনালি সুতোর কাজ করা একদম সাদাসিদে একটা সালোয়ার কামিজ পরা থাকলেও মেয়েটার দিকে তাকালেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে অত্যন্ত সম্ভ্রান্ত আর মস্ত বড় ধনী পরিবারের মেয়ে। তবে তার চেহারায় আভিজাত্য থাকলেও সেখানে এক বিন্দুও অহংকার বা দেমাকের লেশমাত্র ছিল না, বরং তার দুই চোখের গভীরে কেমন যেন একটা অদ্ভুত ধরনের মন খারাপ করা নীরবতা লুকিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে নিজের চারপাশের অনেক কিছুই নীরবে দেখে এবং বোঝে, কিন্তু মনের ভেতরের সব কথা কিছুতেই মুখ ফুটে কাউকে বলে উঠতে পারে না। শ্রেয়া গাড়ির ভেতর থেকেই রক্ষীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখানে কি নিয়ে সমস্যা হচ্ছে? তার গলার আওয়াজ শোলা মাত্রই পাহারাদার তৎক্ষণাৎ সোজা হয়ে একটা কড়া স্যালুট ঠুকল। তারপর গদগদ হয়ে উত্তর দিল, তেমন কিছু না ম্যাডাম, এই রাস্তার একটা ছেলে এখানে কাজ চাইছে, একেবারে বাইরের অচেনা লোক, তাই আমরা ওকে ভেতরে ঢুকতে না দিয়ে আটকে রেখেছি। শ্রেয়া এবার নিজের চোখ দুটো ঘুরিয়ে সরাসরি অরিন্দমের দিকে তাকাল। ছেলেটি দুটো হাত একসাথে জোর করে বিনীতভাবে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু তার পিঠের মেরুদণ্ড বা কোমর বিন্দুমাত্র কারো সামনে মাথা নত করার ভঙ্গিতে ঝুঁকেছিল না। তার চেহারায় পরিস্থিতির শিকার হওয়ার স্পষ্ট নিরুপায় ভাব ফুটে উঠলেও সেখানে ভিখারিদের মতো দয়া ভিক্ষা করার কোনো দীনতা বা কাঙালপনা ছিল না। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন গরিব আর একজন ভিখারির মাঝখানের এই সূক্ষ্ম তফাতটা খুব কম মানুষই বুঝতে পারে, তবে শ্রেয়া ঠিকই সেই পার্থক্যটুকু এক নিমিষেই চিনে ফেলল। সে কিছুক্ষণের জন্য একেবারে নিশ্চুপ হয়ে কি যেন একটু ভাবল, তারপর শান্ত অথচ বেশ দৃঢ় গলায় নির্দেশ দিল, আজ আমাদের বাড়ির ভেতরে পুজোর প্রচুর গোছগাছের কাজ জমে আছে। এনার নাম তোমাদের এন্ট্রি রেজিস্টারে ভালো করে লিখে নাও, দরকারি পরিচয়টা জেনে নাও এবং তারপর সোজা ভেতরের স্টোর রুমে থাকা মাধবদার কাছে পাঠিয়ে নাও। উনি যদি ঠিক মতো কাজ করেন তবে অবশ্যই ওর ন্যায্য মজুরিও দিয়ে দিও।
মালকিনের এই সরাসরি হুকুম শুনে রক্ষীকে বাধ্য হয়েই সেই কথা মেনে নিতে হল। সে একটা মোটা রেজিস্টার খাতা অরিন্দমের দিকে চরম বিরক্তি নিয়ে বাড়িয়ে দিল। অরিন্দম কলমটা হাতে নিয়ে খাতার পাতায় নিজের নামটা খুব সযত্নে লিখল, অরিন্দম বসু। খাতায় সই করার সময় পেটের খিদের চোটে হোক বা শরীরের দুর্বলতায় তার হাতের আঙুলগুলো অল্প অল্প কাঁপছিল, তবে তার মনের একদম গহীন কোণে একটা মস্ত বড় স্বস্তির হাওয়া ধীরে ধীরে নেমে এলো। অরিন্দম কৃতজ্ঞতা ভরা চোখে শ্রেয়ার দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত বিনীতভাবে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার দেওয়া কাজে আমি চুল পরিমাণ কোনো ত্রুটি বা খামতি রাখব না। শ্রেয়া এর উত্তরে কেবল হালকা করে একটু মাথা নাড়ল। তার দিক থেকে সে হয়তো নিতান্তই সাধারণ একজন দিনমজুরকে কাজের জন্য বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছিল, কিন্তু মানুষের নিয়তি অনেক সময় জীবনের সবচেয়ে যুগান্তকারী বাঁকগুলো এই ধরনের অতি সাধারণ দরজা দিয়েই উন্মোচন করে দেয়। রাজবাড়ির মূল ফটকের ঠিক বাইরেই ফুলের একটা বড় ঝুড়ি নিয়ে বসে থাকা বকুল নামের মেয়েটি খুব মনোযোগ দিয়ে এই পুরো ঘটনাটাই প্রত্যক্ষ করছিল। তার হাত আর আঙুলগুলো আপন নিয়মে দ্রুতগতিতে বেলফুলের মালা গাঁথার কাজ করে চললেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি তখন অরিন্দমের দিকেই আটকে ছিল। সে তার ঠিক পাশেই বসে থাকা আরেকজন বয়স্ক মহিলার দিকে ফিরে ফিসফিস করে অত্যন্ত মৃদু স্বরে বলল, দেখো, এই ছেলেটা দেখতে গরিব হতে পারে, কিন্তু ওর চোখের দৃষ্টি একদম স্বচ্ছ আর পরিষ্কার। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি এই বিশাল বাড়ির ভেতরের দাম্ভিক মানুষগুলোও যেন একে শুধুমাত্র ওর পরনের ছেঁড়া পোশাক দিয়ে বিচার না করে বরং ওর সুন্দর মনটা দিয়ে চিনতে পারে। অরিন্দম এবার ধীর পায়ে চ্যাটার্জি রাজবাড়ির বিশাল সীমানার ভেতরে প্রথমবারের মতো নিজের পা রাখল। তার চোখের সামনেই বিস্তীর্ণ এক ঝকঝকে পরিষ্কার বিশাল উঠোন, চারিদিকে বিভিন্ন কাজে সারাক্ষণ ছুটে চলা অগণিত চাকরবাকর আর এই বিশাল প্রাসাদের পরতে পরতে ছড়িয়ে থাকা আসন্ন উৎসবের এক বিপুল কোলাহল বিরাজ করছিল। কিন্তু এত সব জাঁকজমকের মাঝেও অরিন্দমের মনের ভেতরে সারাক্ষণ কেবল একটাই প্রতিজ্ঞা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, আজকের পাওয়া এই ঘাম ঝরানো কাজের মজুরিটুকু দিয়ে তার মায়ের জন্য জীবন রক্ষাকারী ওষুধ কেনা হবে, আর তার দুই হাতের এই সৎ পরিশ্রমটুকু তার নামের সাথে জড়িয়ে থাকা পারিবারিক সম্মানকে অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবে। মাধব নিজের হাতে থাকা জিনিসপত্রের হিসেবের খাতাটা সশব্দে বন্ধ করল এবং অরিন্দমের সাথে বাড়তি কোনো বাক্যালাপ না করেই আঙুল দিয়ে সোজা ভেতরের দিকের স্টোর রুমের রাস্তাটা দেখিয়ে দিল। সেই বড় ঘরটার ভেতরে আগে থেকেই কাজের এক প্রবল হুড়োহুড়ি আর ব্যস্ততা লেগেছিল। আসন্ন দুর্গাপুজোর মহোৎসব এবং সন্ধ্যার জমকালো আসরের জন্য দরকারি নানা ধরনের জিনিসপত্র অত্যন্ত সাবধানে বের করে আনা হচ্ছিল। সেখানে ছিল সারিবদ্ধভাবে রাখা ভারী পিতলের প্রদীপ, সুগন্ধি চন্দন কাঠের কৌটো, নানা রকম ফুলে ঠাসা বড় বড় বাঁশের ঝুড়ি, রূপোর মতো ঝকঝকে পরিষ্কার করা বিশাল সব থালা, আর আমন্ত্রিত বিশেষ অতিথিদের জন্য সুন্দর করে মোড়ক করা উপহারের প্যাকেট। সেখানে উপস্থিত প্রতিটি মানুষই যার যার নিজের কাজে চরমভাবে ব্যস্ত হয়েছিল, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও সকলের অনুসন্ধিৎস নজর বারবার এই নতুন আসা অচেনা দিনমজুরের ওপর গিয়ে পড়ছিল। মাধব বেশ কড়া আর গম্ভীর গলায় নির্দেশ দিল, তোর নাম অরিন্দম তো? শোন তবে, এই ভারী বাক্সগুলো খুব সাবধানে তুলে সোজা মেইন হলে নিয়ে রাখবি। খুব খেয়াল রাখিস ভেতরের কোনো জিনিস যেন একটুও টোল না খায় বা না ভাঙে। এই বড়লোকের বাড়িতে কোনো কাজে ভুলচুক হলে তার মাশুল কিন্তু তোর সারা দিনের মজুরির চেয়েও অনেক বেশি দিতে হবে। অরিন্দম কোনো কথা না বাড়িয়ে শান্তভাবে মাথা নেড়ে সম্মতি জানাল, জি সাহেব, বুঝতে পেরেছি। এরপর সে প্রথম বড় বাক্সটা নিজের কাঁধে তুলে নিল এবং পা টিপে টিপে অত্যন্ত সাবধানে মূল হলের দিকে রওনা হল। তার হাত দুটো আর 10 জন দিনমজুরের মতোই শক্ত, খসখসে এবং বছরের পর বছর হাড় ভাঙা খাটুনির কালশিটে দাগে ভরা, কিন্তু সেই দুই হাতের মুঠোর মধ্যে অদ্ভুত একটা ভরসা ছিল। সে ওই দামি জিনিসগুলোকে এত পরম যত্নে তুলে নিচ্ছিল যেন কেউ তাকে শুধু টাকার জন্যে কাজ করতে দেয়নি, বরং খুব পবিত্র আর ভারী কোনো দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছে। চারপাশের প্রবল কাজের চাপের মাঝে পুরনো পরিচারকরা একে অপরকে চেঁচিয়ে নির্দেশ দিচ্ছিল। সারি সারি বেল ফুলের মালা এক হাত থেকে আরেক হাতে পাচার হচ্ছিল।
একটু দূরের বিশাল রান্নাঘর থেকে গাওয়া ঘি আর এলাচ মেশানো মিষ্টির এমন একটা মন মাতানো সুবাস ভেসে আসছিল যা যে কারো জিভে জল এনে দেবে। কিন্তু সেসবে অরিন্দমের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার মাথার ভেতর তখন শুধুই একটা পরিষ্কার অঙ্কের হিসাব ঘুরপাক খাচ্ছিল। আজকের সারাদিনের খাটুনির এই টাকাটা পেলে প্রথমে সোজা ওষুধের দোকানে গিয়ে মায়ের জরুরি ওষুধটা কিনতে হবে, আর তারপর যা বাঁচবে তা দিয়ে ঘরের জন্য 1 সের চাল কিনে নিয়ে ফিরতে হবে। টানা 3 বারের মতো বাক্স থেকে জিনিসপত্র নামিয়ে হলের নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখার সময় আচমকাই একটা জিনিসের ওপর তার চোখ আটকে গেল। হলের বিশাল দেওয়ালের গায়ে ঝুলছিল কাঁচ দিয়ে বাঁধানো একটা মস্ত বড় ফ্রেম। সেই সুন্দর ফ্রেমের ঠিক মাঝখানে একটা গাঢ় সবুজ রঙের রেশমি চাদর অত্যন্ত যত্ন করে সাজিয়ে রাখা। বাইরে থেকে দেখলে একে নেহাতি একটা দামি ঘর সাজানোর জিনিস বলে মনে হবে, কিন্তু তার প্রতিটি সুতোবে যেন কোনো এক অজানা কারিগরের হাড় ভাঙা খাটুনি পরম শান্তিতে ঘুমিয়ে আছে। চাদরের পাড়ে সোনালি রঙের লতাপাতার কাজ, তার ঠিক মাঝখানে থাকা ছোট ছোট আমের নিখুঁত নকশা আর সুতোর এমন জাদুকরী বুনন দেখে অরিন্দমের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেল। এই হুবহু একই নকশা, একই কারুকাজ তার জীবনে এর আগেও সে খুব কাছ থেকে দেখেছে। অনেক বছর আগের কথা। অরিন্দম তখন ছোট। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখত তার বাবা তাদের পুরনো তাঁতযন্ত্রটা সামনে চুপচাপ বসে কাজ করছেন। একটা কেরোসিনের কুঁপি তখন মৃদু আলো ছড়াচ্ছে। তার বাবা সারাদিনের ক্লান্ত হাতেও সূক্ষ্ম রেশমের সুতোগুলোকে সাবধানে সামলে নিয়ে বুনন চালিয়ে যেতেন। তার স্পষ্ট মনে পড়ে একবার বাবা একটা নিখুঁত সবুজ কাপড়ের ওপর আলতো করে হাত বোলাতে বোলাতে বলেছিলেন, বাবারে, এই সুতোগুলো যদি কোনো সৎ আর পরিশ্রমী মানুষের হাত দিয়ে বোনা হয় তবে সেই কাপড়ের পরতে পরতে কারিগরের জীবনের প্রতিটি নিঃশ্বাস চিরকালের জন্য মিশে থাকে। অরিন্দম পা ফেলে কাঁচের ফ্রেমটার আরেকটু কাছে এগিয়ে গেল। সে ভুলেও সেই বাঁধানো চাদরটি ছুঁয়ে দেখে না, কেবল একদৃষ্টে তাকিয়ে রইল। তার চোখে তখন মুগ্ধতা আর বিস্ময়। দামি জিনিসের প্রতি কোনো লোভ ছিল না, কিন্তু দুনিয়ায় সবার চোখের ভাষা পড়ার মতো সমজদার মানুষ সবসময় পাওয়া যায় না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে মাধবের কর্কশ চিৎকার ভেসে এলো, এই ছেলে, তুমি কাজ ফেলে ওখানে দাঁড়িয়ে কি দেখছ এতক্ষণ? পেছন থেকে আসা এই চিৎকারে অরিন্দম চমকে উঠল। ভয়ে তার হাতের মুঠোয় থাকা চন্দনের ছোট কাঠের কৌটোটি নিচে রাখা একটা ভারী পিতলের থালার উপর পড়ল। প্রচণ্ড ধাক্কায় দামি কৌটোটার একটা কোণ ভেঙে টুকরো হয়ে গেল। এই শব্দের পর আশেপাশের অন্য কর্মচারীরা কৌতূহলী হয়ে ঘুরে তাকাল। মাধব ক্ষিপ্র গতিতে কাছে এসে চেঁচিয়ে উঠল, কাজে ঢোকার প্রথম দিনেই এত বড় লোকসান! আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা জিনিস খুব সাবধানে নাড়াচাড়া করবে। অরিন্দম অপরাধীর মতো নিচু হয়ে মেঝে থেকে ভাঙা কৌটোটি তুলতে বলল, আমাকে এবারের মতো ক্ষমা করুন সাহেব, দেওয়ালে ঝোলানো চাদরটা দেখে চোখ আটকে গিয়েছিল, আমি কিন্তু ওটা ছুঁইনি। মাধব সন্দেহের চোখে তাচ্ছিল্য করে বলল, অন্যের দামি জিনিস দেখে মনে লোভ আসা ভালো লক্ষণ নয়। মাথায় রেখো, এখানকার প্রতিটা জিনিসের কড়ায় গণ্ডায় হিসাব রাখা হয়। অরিন্দম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে অপমানটুকু নীরবে হজম করল, কারণ সে জানত মালিকপক্ষের মুখে মুখে তর্ক করলে পেটের খিদে মেটানো যায় না। তবে তার কণ্ঠস্বরে আত্মসম্মানের তেজটুকু ছিল। আমি এখানে ঘাম ঝরিয়ে সৎ পথে কাজ করতে এসেছি সাহেব, অন্যের জিনিসের ওপর লোভ দেওয়া আমার বাবা শেখাননি। ঠিক সেই উত্তপ্ত মুহূর্তেই শ্রেয়া কোনোভাবে সেখানে এসে পৌঁছাল। সে প্রথমে মেঝেতে পড়ে থাকা সেই ভাঙা কৌটোটির দিকে তাকাল, আর তার পরপরই সে অরিন্দমের মুখের দিকে দৃষ্টি ফেরাল। সেই মুখাবয়বে শাস্তির ভয়ে যতটা না ছিল তার চেয়ে অনেক বেশি ছিল মিথ্যে অপবাদের তীব্র আঘাত। শ্রেয়া তখন মাধবকে উদ্দেশ্য করে শান্ত কিন্তু কঠোর স্বরে বলল, জিনিসপত্রের যে ক্ষতিটুকু হয়েছে তা মেরামত বা পুষিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু একজন সৎ ও পরিশ্রমী মানুষের সাথে আপনি কখনোই এমন রূঢ় ভাষায় কথা বলতে পারেন না। মালকিনের মুখে এই কথা শুনে মাধব দৃশ্যতই বেশ অস্বস্তিতে পড়ে গেল এবং আমতা আমতা করে বলল, ম্যাডাম, আমি তো ওকে শুধু একটু সতর্ক করার চেষ্টা। শ্রেয়া অত্যন্ত মৃদু অথচ তীক্ষ্ণ স্বরে তার মুখের কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বলল,
কাজে সতর্কতা বজায় রাখাটা অবশ্যই জরুরি, কিন্তু মানুষের প্রাপ্য সম্মানটুকু বজায় রাখাও ঠিক ততটাই প্রয়োজনীয়। অরিন্দম সেই প্রথমবার শ্রেয়ার চোখের দিকে একেবারে সোজা দৃষ্টিতে তাকাল। ঠিক সেই ক্ষণিক মুহূর্তটির জন্য তার কাছে গভীরভাবে মনে হল যেন এই রাজবাড়ির এত সব অচেনা মানুষের ভিড়ে অন্তত একজন মানুষ তার বাহ্যিক দারিদ্র্যকে না দেখে তার ভেতরের পরিষ্কার নিয়তটুকু পড়তে পারছে। সে অত্যন্ত নিচু গলায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, এবং এই কথা বলেই সে পুনরায় নিজের অসমাপ্ত কাজগুলোতে মনোযোগ দিল। অন্যদিকে ঠিক সেই সময়েই প্রাসাদের পেছনের দিকের লম্বা বারান্দা দিয়ে পারুল দিদি পূজার জন্য একটা বড় ফুলের ঝুড়ি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সে একজন সন্দেহভাজন লোককে অতিথিদের উপহার রাখার ঘরের আশেপাশে অকারণে থমকে দাঁড়াতে দেখল। লোকটার গলায় পরিচয়পত্র ঝোলানো ছিল এবং তার দুই হাতে একটা সাধারণ ফুলের বাক্সও ধরা ছিল, কিন্তু তার এদিক ওদিক তাকানো আর হাঁটার ভঙ্গির মধ্যে পরিষ্কার একটা ঘাবড়ে যাওয়ার ছাপ ফুটে উঠছিল। পারুল দিদি দূর থেকে সেই লোকটাকে একবার জোরে ডাকবে বলে মনে মনে ভেবেছিল, কিন্তু তার আগেই লোকটা অত্যন্ত দ্রুত পায়ে ঘরটার ভেতর ঢুকে গেল। এদিকে মূল হলে পূজার প্রস্তুতি ও সাজসজ্জার আজ পুনরায় পুরো দমে শুরু হয়ে গেল, কিন্তু এত সব কোলাহলের মাঝেও দুটো অদৃশ্য প্রশ্ন যেন প্রাসাদের ভেতরের বাতাসে ভারী হয়ে ভাসতে লাগল। সেই নিখুঁত কাজের সবুজ চাদরটি, যা অরিন্দমের মৃত বাবার অমূল্য স্মৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়েছিল, সেটি এই অচেনা রাজবাড়ির দেওয়ালে এত সযত্নে কিভাবে এসে পৌঁছাল? আর সেই সন্দেহজনক আচরণের অচেনা লোকটি কি সত্যিই সেখানে কেবল ফুল সাজাতে এসেছিল, নাকি সে সবার অলক্ষ্যে কোনো এক ভয়ানক আসন্ন ঝড়ের অশুভ সূচনা করে দিয়ে চলে গিয়েছিল? সন্ধ্যের অন্ধকার চারিদিকে নামতে শুরু করতেই চ্যাটার্জি রাজবাড়িতে আসন্ন দুর্গাপূজার মূল মহোৎসবটির মূল আসরটি ধীরে ধীরে জমে উঠতে শুরু করল। বিশাল উঠোনের চারিদিকে সারিবদ্ধভাবে রাখা বড় বড় পিতলের প্রদীপগুলো একযোগে প্রজ্জ্বলিত হয়ে উঠল। প্রাসাদের প্রতিটি মূল দরজায় সতেজ আমপাতার তৈরি তোরণগুলো সন্ধ্যাকালীন বাতাসে দুলছিল এবং সুগন্ধি বেলফুলের লম্বা লম্বা মালাগুলো রাজবাড়ির প্রতিটি বিশাল স্তম্ভকে জড়িয়ে ধরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছিল। প্রাসাদের বাইরের রাস্তায় আমন্ত্রিত অতিথিদের দামি গাড়ি চলাচলের ভিড় আর কোলাহল ক্রমশ বেড়ে গিয়েছিল। পুরো বর্ধমান শহরের স্বনামধন্য ও বড় বড় ব্যবসায়ী মহল, স্থানীয় মন্দির কমিটির প্রভাবশালী সদস্যরা, শহরের গণ্যমান্য বেশ কিছু স্থানীয় রাজনৈতিক নেতা এবং এই পরিবারের অনেক পুরনো সব বন্ধুবান্ধবরা একে একে উৎসবের মূল আসরে প্রবেশ করতে শুরু করল। অরিন্দমকে এখন মূল হলের ভেতরে আগত সম্মানিত অতিথিদের মাঝে ঠান্ডা জল এবং সুমিষ্ট শরবত পরিবেশন করার নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল। উৎসব উপলক্ষে রাজবাড়ির সমস্ত অস্থায়ী কর্মচারীদের পরার জন্য একই ধরনের হালকা রঙের একটি নির্দিষ্ট কুর্তা দেওয়া হয়েছিল এবং অরিন্দমও বিনা বাক্যে সেই নির্ধারিত কুর্তাটি নিজের গায়ে চাপিয়ে নিয়েছিল। পরনের সেই কাপড়টা নেহাতে খুব সাধারণ মানের হলেও সে সেটাকে অত্যন্ত পরিপাটি করে গুছিয়ে পড়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন একজন সৎ ও পরিশ্রমী মানুষের আসল পরিচয় কখনোই তার পরিধেয় পোশাকে লুকিয়ে থাকে না, বরং তার নিষ্ঠাপূর্ণ কাজের মধ্যেই তার আসল পরিচয় নিহিত থাকে। সে হাতের ওপর একটা ভারী ট্রে নিয়ে সেই ভিড়ভাট্টার মাঝে একেবারে চুপচাপ নিজের কাজ করে ঘুরে বেড়াচ্ছিল। কেউ শরবতের গ্লাস নিতে চাইলে সে বিনয়ের সাথে এগিয়ে যেত, কেউ বা আবার দূর থেকে তাকে হাতের ইশারায় নিজের কাছে ডেকে নিত, আবার কেউ কেউ তার মুখের দিকে এক পলক না তাকিয়েই নিজেদের খাওয়া শেষ হওয়া খালি গ্লাসগুলো তাচ্ছিল্য ভরে তার ট্রেয়ের উপর নামিয়ে রাখত। অরিন্দমে সব আচরণের জন্য মনে মনে কারও বিরুদ্ধেই বিন্দুমাত্র কোনো অভিযোগ বা আক্ষেপ প্রকাশ করল না। সে খুব ভালোভাবে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জানত যে এই ধরনের বড় বড় অভিজাত বাড়ির জমকালো আসরগুলোতে বাহ্যিক আলোর ঝলকানি অনেক বেশি থাকলেও সাধারণ মানুষের প্রতি তাদের সমমর্মিতার নজরটা সবসময়ই অনেক কম থাকে। সেই সুবিশাল হলের ঠিক মাঝখানটায় দম্ভ ভরে দাঁড়িয়েছিলেন বাড়ির কর্তা বিশ্বনাথ চ্যাটার্জি। তার পরনে ছিল অত্যন্ত দামি রেশমের তৈরি ঝলমলে কুর্তা,
কাঁধের ওপর সুন্দর করে ভাঁজ করে রাখা একটা অভিজাত শাল, আর তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা এমন এক মেকি হাসি, যা দেখে উপস্থিত যে কোনো সাধারণ মানুষই অনায়াসে ভেবে নেবে যে এই পরিবারের সবকিছুই বুঝি একদম নিখুঁত আর ঠিকঠাক আছে। তিনি অত্যন্ত হাসি মুখে এবং আন্তরিকতার সাথে সেখানে উপস্থিত প্রতিটি অতিথির সাথে কুশল বিনিময় করছিলেন ঠিকই, তবে এই ব্যস্ততার ফাঁকেও তার অনুসন্ধিৎসু চোখ দুটো বারবার গিয়ে শ্রেয়ার ওপরই নিবদ্ধ হচ্ছিল। শ্রেয়া সেই সন্ধ্যায় একটা হালকা ঘিয়ে রঙের অত্যন্ত সুন্দর শাড়ি পরেছিল। তাকে দেখতে অসাধারণ সুন্দর লাগলেও তার মুখের সেই ক্ষীণ হাসিতে কোনোভাবেই সেই স্বতঃস্ফূর্ত এবং প্রাণখোলা উচ্ছ্বাসটুকু ছিল না, যা স্বভাবতই কোনো একজন সত্যিকারের সুখী মেয়ের চেহারায় ফুটে থাকার কথা। আসর জমে ওঠার বেশ কিছুক্ষণ পর বিক্রম সেন বেশ একটা দাপটের সাথে হলের ভেতর পা রাখল। সে ঢুকতেই চারপাশের চেনা জানা কিছু প্রভাবশালী মানুষ নিজেদের আলাপ থামিয়ে তার দিকে এগিয়ে গেল। বেশ হাত মেলানো হল, তারপর গলা নিচু করে শুরু হয়ে গেল নিজেদের লাভ ক্ষতি আর ব্যবসার নালান হিসেব নিকেশ। বিক্রমের গায়ে যে স্যুটটা চড়ানো ছিল সেটা দেখলেই বোঝা যায় কারি কারি টাকা খরচ করা হয়েছে, তবে জামাকাপড় যতই দামি হোক না কেন তার হাঁটা চলা আর তাকানোর ভঙ্গিতে একটা চড়া অহংকার আর অন্যকে তাচ্ছিল্য করার ভাবটা লুকিয়ে রাখা যাচ্ছিল না। বিশ্বনাথ চ্যাটার্জি নিজে কয়েকটা পা এগিয়ে এসে বেশ খাতির করে তাকে স্বাগত জানালেন। একটু নিচু স্বরে, যেন অন্য কেউ শুনতে না পায়, বললেন, বিক্রম, আজকের এই রাতটা কিন্তু আমাদের দুটো পরিবারের জন্যই খুব বড় একটা ব্যাপার। কথাটা শুনে বিক্রম সরাসরি শ্রেয়ার দিকে তাকাল। ঠোঁটের কোণে ঝুলে রইল একটা বাঁকা আত্মবিশ্বাসী হাসি। বলল, আমিও ঠিক সেটাই ভাবছি আঙ্কেল, পুরনো সম্পর্কগুলোকে এবার একটা অফিসিয়াল নাম দেওয়া দরকার। শ্রেয়া ওদের একটু দূরেই ছিল, কথাগুলো তার কানে স্পষ্ট গেল, কিন্তু এই কথায় কোনো লজ্জা বা আনন্দ হল না তার, বরং এক বুক অস্বস্তি আর ঘেমনায় মাথাটা নিচু করে ফেলল সে। এই যে এত বড় পূজার আয়োজন, চারিদিকে এত মানুষের আনাগোনা, দান খয়রাতের ধুম, সব কিছুর পেছনে যে আসলে তার বাবার একটা ঠান্ডা মাথার হিসেবি চাল লুকিয়ে আছে, সেটা বুঝতে শ্রেয়ার বাকি রইল না। বিশ্বনাথ চ্যাটার্জি মনে মনে ছক কষে ফেলেছেন, আজ এই এত মানুষের সামনেই শ্রেয়া আর বিক্রমের বিয়ের কথাটা পাকা করে ফেলবেন। তার কাছে মেয়ের নিজের ইচ্ছে বা ভালো লাগার কোনো দাম নেই। এই বিয়েটা তার কাছে পারিবারিক স্ট্যাটাস বাড়ানো আর ব্যবসার পরিধি বাড়ানোর একটা মোক্ষম সুযোগ মাত্র। ঠিক এই সময় হলের অন্য প্রান্তে অরিন্দম শরবতের ট্রে হাতে এক বৃদ্ধ অতিথির সামনে গিয়ে দাঁড়িয়েছিল। সেই বয়স্ক ভদ্রলোক বসার চেয়ার থেকে উঠতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন। অরিন্দম এক মুহূর্তও দেরি করল না। হাতের ভারী ট্রেটা পাশের একটা টেবিলে কোনোমতে নামিয়েই সে ছিটকে গিয়ে লোকটাকে দু হাতে শক্ত করে ধরে ফেলল। সাবধানে তাকে আবার চেয়ারে বসিয়ে দিয়ে খুব নরম গলায় জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো দাদু? কোথাও লাগেনি তো? শ্রেয়া দূর থেকেই পুরো ব্যাপারটা দেখছিল। তার মনের ভেতর কোথায় যেন একটা অদ্ভুত ভালো লাগা আর শ্রদ্ধা ছুঁয়ে গেল। সকাল থেকেই বাড়ির সবাই যে ছেলেটাকে কথায় কথায় অপমান করেছে, ছোট করেছে, সেই সাধারণ ছেলেটাই একটা মানুষকে বিপদে দেখে কত সহজে কোনো দ্বিধা ছাড়া এগিয়ে গেল। এত অভাব আর লাঞ্ছনাও যে একটা মানুষের ভেতরের ভালো মানুষটাকে নষ্ট করতে পারেনি, তাকে আরও সংবেদনশীল করে তুলেছে, অরিন্দমকে না দেখলে শ্রেয়া হয়তো বিশ্বাসই করত না। কিন্তু ঠিক তখনই বিক্রমের নজরটাও ওদিকে গিয়ে আটকে গেল। সে স্পষ্ট দেখল শ্রেয়া পলকহীন চোখে মুগ্ধ হয়ে অরিন্দমের দিকে তাকিয়ে আছে। মাত্র কয়েক সেকেন্ডের একটা দৃশ্য, কিন্তু বিক্রমের মতো অহংকারী একটা মানুষের পুরুষালী ইগোতে চড়া থাপ্পড় মারার জন্য ওইটুকুই যথেষ্ট ছিল। মুখের সেই মেকি হাসিটা সে জোর করে ধরে রাখল বটে, কিন্তু চোখের দৃষ্টিটা মুহূর্তের মধ্যে হিংস্র আর ঠান্ডা হয়ে গেল। সে মনে মনে ঠিক করে নিল, আজ প্রথম কাজে আসা এই সামান্য দিনমজুরের বাচ্চাটা বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে। একে এবার ওর আসল জায়গাটা বুঝিয়ে দিতে হবে। অতিথিদের এই গমগমা ভিড়ের এক কোনায় চুপচাপ বসেছিলেন এক বুড়ো মানুষ, নাম অশোক মাস্টার মশাই। এককালে লোকাল সরকারি হাইস্কুলের বেশ নামী শিক্ষক ছিলেন তিনি। চ্যাটার্জি পরিবারের পুরনো একটা শিক্ষা সমিতির বিশেষ আমন্ত্রণে আজ এই আসরে ওনার আসা। অরিন্দম যখন ট্রে থেকে জলের গ্লাসটা নামিয়ে ওনার দিকে বাড়াল, তখন গ্লাসটা ধরতে গিয়ে মাস্টারমশায়ের কাঁপা কাঁপা হাত দুটো হঠাৎ থমকে গেল। খুব নিচু আর অবাক গলায় উনি জিজ্ঞেস করলেন, তুমি কি অরিন্দম? অরিন্দম প্রথমে একটু ভ্রুকুচকে ভালো করে বৃদ্ধের মুখের দিকে তাকাল। পরক্ষণেই চিনতে পেরে ওর চোখ দুটো এক অদ্ভুত আনন্দে চকচক করে উঠল।
ও প্রায় বলে উঠল, অশোক মাস্টারমশাই, আপনি এখানে? মাস্টারমশায়ের কুঁচকে যাওয়া মুখের ওপর পুরনো দিনের কথাগুলো যেন এক ঝটকায় ভেসে এলো। গলাটা একটু ভারী করে উনি বললেন, কত ছোট ছিলি রে তখন, যখন বাধ্য হয়ে তোকে স্কুলটা ছাড়তে হলো। তবে তোর বাবা কিন্তু সত্যিই খুব ভালো আর সৎ একজন মানুষ ছিলেন। কথাগুলো শুনে অরিন্দম কিছুক্ষণের জন্য কাঠের মতো দাঁড়িয়ে রইল। নিজের মরা বাবার নামটা অন্য একজনের মুখে এতটা শ্রদ্ধার সাথে শুনতে পেয়ে ওর বুকের ভেতরে চেপে রাখা পুরনো ক্ষতটা যেন আবার টাটকা হয়ে উঠল। ও হয়তো মাস্টারমশাইয়ের সাথে আরও একটা কথা বলত, কিন্তু তার আগেই হলের অন্য মাথা থেকে মাধব চড়া গলায় চেঁচিয়ে উঠল, অরিন্দম, ওখানে দাঁড়িয়ে কি করছিস? জলদি এদিকে আয়, এখানকার বাবুরা তোর জন্য বসে আছেন নাকি? অরিন্দম আর কথা বাড়াল না। পরম ভক্তিতে মাথা নিচু করে অশোক মাস্টারমশায়ের পা ছুঁয়ে প্রণাম করল, তারপর হন হন করে নিজের কাজের দিকে এগিয়ে গেল। কিন্তু মাস্টারমশাই জল ভরা চোখে হাঁ করে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ওনার মনে পড়ে গেল স্কুলের সেই পুরলো ছেঁড়াখোড়া হাজিরা খাতাটার কথা, যার বিবর্ণ পাতাগুলোর মাঝে অরিন্দমের বাবার নামটা আজও একটা অসমাপ্ত দুঃখের গল্পের মতো চিরদিনের জন্য চাপা পড়ে আছে। সেই জমকালো সন্ধ্যায় চারপাশের অভিজাত মানুষদের আসরে তখন দানধ্যান, ধর্ম আর বড় বড় বুলি আওড়ানো হচ্ছিল, কিন্তু আসল সত্যটা হয়তো এই ভণ্ড মানুষদের ভিড়ের মাঝেই কোথাও চুপচাপ মুখ লুকিয়ে সঠিক সময়ের অপেক্ষা করছিল। অশোক মাস্টারমশায়ের চোখে তখন ফেলে আসা পুরনো দিনগুলো জীবন্ত হয়ে থমকেছিল। ঠিক সেই মুহূর্তেই হলের মাঝখানে দাঁড়িয়ে মাধব হাত নেড়ে পূজার শুরুর ইশারা করল। অমনি উৎসবের ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের আওয়াজ আস্তে আস্তে ধীমে হয়ে এল। আমন্ত্রিত অতিথিরা একে একে নিজেদের জায়গায় গিয়ে বসতে লাগলেন। নানা রঙের সুগন্ধি ফুল দিয়ে সাজানো ছোট পূজাবেদীর চারপাশটা হঠাৎ করেই খুব ব্যস্ত হয়ে উঠল। চ্যাটার্জি পরিবার প্রতি বছর এই দুর্গাপূজায় তাদের বংশের পুরনো আর মহামূল্যবান একটা সোনার লকেট কুলদেবী ভবতারিণীর চরণে উৎসর্গ করত। রাজবাড়ির প্রবীণ সদস্যরা বিশ্বাস করতেন এই লকেটটা শুধু কোনো গয়না নয়, এটা চ্যাটার্জি বংশের এত বছরের সম্মান আর আভিজাত্যের প্রতীক। লকেটসহ লাল মখমলের ছোট বাক্সটা প্রথমে ভেতরের সুরক্ষিত পূজার ঘরে রাখা হয়েছিল। সেখান থেকে ওটা বাইরের মূল বেদি পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব ছিল মাধব আর এই প্রাসাদের দুজন পুরনো বিশ্বস্ত কর্মচারীর ওপর। কিন্তু উৎসবে তখন চারিদিকে ভীষণ কোলাহল আর হট্টগোল। কারো পূজার ফুল চাই, কারো প্রদীপ, কারো আবার নতুন অতিথিদের বসার জন্য বাড়তি চেয়ারের প্রয়োজন। এই হুড়োহুড়ির মাঝেই জিনিসপত্র দিতে আসা কিছু বাইরের লোক অনবরত হলের ভেতরে বাইরে যাতায়াত করছিল। পারুল দিদি দূর থেকে সেই সন্দেহভাজন লোকটাকে আবার দেখতে পেল, যার গলায় অস্থায়ী কর্মচারীর আইডি কার্ড ঝুলছিল আর হাতে ছিল একটা সাধারণ ফুলের বাক্স। লোকটা সামান্য সময়ের জন্য পূজার ঘরের দরজার কাছে দাঁড়াল, তারপর চোখের পলকে মানুষের ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। লাল মখমলের বাক্সটা যখন বেদির ওপর এনে রাখা হল, বাড়ির কর্তা বিশ্বনাথ চ্যাটার্জি বুক ফুলিয়ে এক বুক অহংকার নিয়ে এগিয়ে গেলেন। ওর মুখে সেই রাশভারী গাম্ভীর্য, যা বড়লোকের বংশগত অভ্যাসে আপনা আপনি চলে আসে। উনি চারদিকের অতিথিদের দিকে একবার চোখ বুলিয়ে সাবধানে বাক্সটার ডালা খুললেন। কিন্তু ডালা খুলতেই দেখা গেল ভেতরে সেই সোনার লকেটটা নেই, শুধুমাত্র খালি লাল মখমলের কাপড়টা শূন্য অবস্থায় পড়ে আছে। প্রথম কয়েক সেকেন্ড কেউ বুঝতেই পারল না ঠিক কী সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। তারপরই বিশ্বনাথ চ্যাটার্জির গলা চিরে এক আর্তচিৎকার বেরোল, আমাদের কুলদেবীর লকেট কোথায় গেল? অমনি পুরো হলে একটা ফিসফিসানি আর কানাঘুষো বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল। বাইরের সানাইয়ের সুর এক নিমিষে বন্ধ হয়ে গেল। এই আচমকা সর্বনাশ দেখে ভয় আর আতঙ্কে শ্রেয়ার মুখের রক্ত যেন এক লহমায় শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। বিক্রম এক মুহূর্ত সময় নষ্ট না করে খুব চিন্তিত হওয়ার একটা নিখুঁত ভান করতে লাগল, কিন্তু কেউ যদি ভালো করে খেয়াল করত দেখত ওর চোখে কোনো দুশ্চিন্তা নেই, বরং ও যেন আগে থেকে ঠিক করে রাখা কোনো নাটকের মোক্ষম মুহূর্তকার জন্যই অপেক্ষা করছিল। বিশ্বনাথ চ্যাটার্জির গলার আওয়াজে চড়া রাগ আর হুকুমের সুরটা যেন পুরো ডাইনিং হলের দেওয়ালে ধাক্কা খেল। তিনি সোজাসুজি নির্দেশ দিলেন, এই প্রাসাদের মূল গেট এক্ষুনি বন্ধ করে দাও তোমরা। যতক্ষণ পর্যন্ত না আমাদের হারানো লকেট খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ এই বাড়ির ভেতর থেকে একটা মানুষও বাইরে পা রাখতে পারবে না। হুকুম পাওয়া মাত্রই পাহারাদাররা দৌড়ে গেল সদর দরজার দিকে। ভারী কাঠের পাল্লা দুটো সশব্দে বন্ধ করে তারা কড়া পাহারায় দাঁড়িয়ে গেল।
ভেতরে তখন হুলস্থুল কাণ্ড। চুরি খবরটা রটতেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে একটা থমথমে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা যে যার নির্দিষ্ট চেয়ারে আড়ষ্ট হয়ে বসে রইলেন। কেউ কেউ ফিসফিস করে কথা বলছেন, কিন্তু সবার চোখেই একটা চাপা ভয়। আর অন্যদিকে প্রাসাদের সব কর্মচারীদের টেনে এনে একটা লম্বা লাইনে দাঁড় করানো হলো। আমাদের চেনা দুনিয়ার অলিখিত নিয়মটাই এমন, বড় কোনো ওলটপালট বা চুরির ঘটনা ঘটলে সন্দেহের প্রথম তীরটা বুক চিতিয়ে এসে পড়ে ওই নিচুতলার গরিব মানুষগুলোর ওপরেই। আজকেও তার ব্যতিক্রম হল না। তল্লাশির প্রথম কোপটা গিয়ে পড়ল রান্নাঘরের ওই ছোট ছেলেটা, ফুল দিয়ে গোটা বাড়ি সাজানোর দায়িত্বে থাকা ডেকোরেশনের লোকগুলো, আর আজকের রাতের জন্য হায়ার করা যত অস্থায়ী দিনমজুরদের ওপর। একে একে সবাইকে কঠোরভাবে তল্লাশি করা শুরু হলো। ঠিক সেই থমথমে উত্তেজনায় ফুটতে থাকার সময়টাতে অরিন্দম অতিথিদের টেবিল থেকে তুলে নেওয়া খালি গ্লাসগুলো একটা বড় ট্রেতে সাজিয়ে স্টোররুমের দিকে হেঁটে যাচ্ছিল। তার মাথায় তখন একটাই চিন্তা, কাজটা শেষ করে কখন বাড়ি ফিরবে। কিন্তু হুট করেই একজন নিরাপত্তারক্ষী বেশ রুক্ষ আর অভদ্রভাবে তার পথ আটকে দাঁড়াল। তার শক্ত হাতের ধাক্কায় ট্রের গ্লাসগুলো টুংটাং করে কেঁপে উঠল। তোমার নিজের জিনিসপত্র আর ব্যাগ কোথায় রাখা আছে? রক্ষীটি কর্কশ গলায় জানতে চাইল। অরিন্দম একটু থতমত খেয়ে গেল, তবে অত্যন্ত সহজ আর শান্তভাবে উত্তর দিল, আমার সামান্য একটা কাপড়ের ব্যাগ ওই স্টাফদের বিশ্রাম নেওয়ার ঘরেই রাখা আছে স্যার। স্টাফদের জন্য নির্দিষ্ট করা সেই ঘরটি তখন বাইরে থেকে পুরোপুরি খোলাই পড়েছিল। সন্ধে নামার পর থেকেই দীর্ঘ সময় জুড়ে সেখানে কাজের লোকেদের থই থই ভিড়। ফুল সাপ্লাই দেওয়ার লোক, ডেকোরেশনের মিস্ত্রি, বাইরের ক্যাটারিংয়ের জিনিসপত্র আনা নেওয়া করা মানুষজন, আর আজকের দিনমজুররা অনবরত নিজেদের প্রয়োজনে ওই ঘরে আসা যাওয়া করছিল। কারোর কোনো নজরদারি ছিল না সেখানে। অরিন্দমের সাথে করে নিয়ে আসা সেই পুরনো তালিমারা জীর্ণ কাপড়ের থলেটি অন্য সব কর্মচারীদের চকচকে ব্যাগের আড়ালে ওই ঘরেরই একটা অন্ধকার কোণে একদম অবহেলায় পড়েছিল। পাহারাদারটি ঘরে ঢুকে সোজা সেই কাপড়ের ব্যাগটা নিজের শক্ত মুঠোয় তুলে নিল। তারপর বাইরে এনে ওখানে উপস্থিত সবার চোখের সামনেই অত্যন্ত নির্মম আর অমানবিক উপায়ে সেটা উপুর করে খুলতে শুরু করল। তল্লাশির শুরুতেই সেই জীর্ণ ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো অরিন্দমের ঘামে ভেজা একটা পুরনো রংচটা তোয়ালে। ওটা বের করতেই বাতাসে একটা চড়া ঘামের গন্ধ ছড়িয়ে পড়ল। এরপর বেরিয়ে এলো একটা ভাঁজ করা ছোট কাগজের চিরকুট, যেখানে তার অসুস্থ মায়ের ওষুধের নামগুলো কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল। আর সবার শেষে একেবারে তলা থেকে বেরোলো একটা ছোট কাপড়ের পুটলি। পাহারাদারটি একটুও সময় নষ্ট না করে যেই না সেই কাপড়ের পুটলিটির গিঁটটা খুলল, অমনি তার ভেতর থেকে কুলদেবীর সেই মহামূল্যবান সোনার লকেটটি তীব্র আলায় ঝকঝক করে উজ্জ্বল হয়ে উঠল। ঝাড়বাতির আলোয় সেই সোনার চকমকানি যেন ওখানে উপস্থিত সবার চোখ ধাঁধিয়ে দিল। এই অভাবনীয় অবিশ্বাস্য দৃশ্যটা দেখে অরিন্দমের মুখের সমস্ত রক্ত যেন মুহূর্তে শুকিয়ে কাঠ হয়ে গেল। তার শরীরটা পাথর হয়ে গেল, আর বিস্ফোরিত দুটো চোখের মনি সেই চকচকে সোনার লকেটের ওপর একেবারে আঠার মতো আটকে রইল। সে চেয়েও চোখ সরাতে পারছিল না। তার মাথায় তখন চারপাশটা ঘুরছিল। অরিন্দমের মনে হতে লাগল সে কতটা অসহায়। কোনো এক অদৃশ্য চক্রান্তকারী পর্দার আড়ালে বসে তার জীবনের এই করুণ ভাগ্যলিপিটা নতুন করে লিখে দিল, আর সে নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সর্বনাশ দেখছে। এই লকেটটা আমার ব্যাগে কিভাবে এলো? বলতে গিয়ে আতঙ্কে আর কান্নায় তার গলার আওয়াজটা প্রবলভাবে কাঁপছিল, বুকটা ধরফর করছিল। সে দুহাত জোর করে আকুল হয়ে বলল, আমি তো ভগবান ছুঁয়ে বলছি, আমি এটা আমার ব্যাগে রাখিনি। আমি চোর নই। তাছাড়া আমার এই ব্যাগটা তো সারাক্ষণ ধরে ওই খোলা ঘরের কোণাতেই সবার সামনে পড়েছিল, যে কেউ ওখানে ঢুকতে পারত। অরিন্দমের কোনো আকুতিই পাহারাদারের কানে ঢুকল না। সে উল্টো আরও নিষ্ঠুরভাবে অরিন্দমের একটা হাত মোটকে ধরার মতো করে চেপে ধরল। কর্কশ গলায় ধমক দিয়ে বলল, এখানে কোনো ওজোর আপত্তি চলবে না। সোজা চলো মালিকের সামনে, যা বলার ওখানেই বলবে। আক্ষরিক অর্থেই টেনে হিঁচড়ে অরিন্দমকে যখন মূল হলের মাঝখানে এনে দাঁড় করানো হল, তখন পুরো মহলের শত শত মানুষের তীক্ষ্ণ আর ঘৃণায় ভরা চোখগুলো এক নিমেষে তার ওপর গিয়ে আছড়ে পড়ল। উপস্থিত অতিথিদের কেউ কেউ চুরির কায়দা দেখে অবাক হল, আবার অনেকেই কিছু না জেনে না বুঝে মনে মনে তাকে চোর বানিয়ে নিজেদের রায় ঘোষণা করে দিল। ওদিকে চোর ধরা পড়ার খবর পেয়ে বিশ্বনাথ চ্যাটার্জির ফর্সা মুখটা একেবারে রাগে আর অপমানে লাল হয়ে উঠল। সুযোগ বুঝে মাধববাবু কিছুটা এগিয়ে এলেন। বিশ্বনাথের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত নিচু আর চক্রান্তের সুরে বললেন, স্যার, আমাদের ওই লকেটটা ওই নতুন ছোকরার ব্যাগের তলা থেকেই বের করা হয়েছে। কথাটা কানে যাওয়া মাত্রই অরিন্দম মরিয়া হয়ে নিজের দুই হাত জোড় করল। দুকড়ে উঠে বলল, সাহেব, দয়া করে বিশ্বাস করুন, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। আমার মা ঘরে মৃত্যুশয্যায় ছটফট করছে। আমি শুধু মায়ের ওষুধে টাকা জোগাড় করতে এখানে হাড় ভাঙা খাটনি খাটতে এসেছিলাম। আপনাদের কোনো দামি জিনিস লোপাট করতে আসিনি।
তার এ কান্না দেখে বিশ্বনাথ চ্যাটার্জি বাঘের মতো গর্জে উঠলেন। চুরি করে হাতে নাতে ধরা পড়ার পর সব চোরি বাছার জন্য এই একই রকম বানোয়াট গল্প শোনায়। ভিড়ের এক কোণ থেকে শ্রেয়া একদৃষ্টি অরিন্দমের মুখের দিকে তাকিয়েছিল। সে স্পষ্ট বুঝতে পারছিল ছেলেটার চেহারায় ফেসে যাওয়ার একটা তীব্র আতঙ্ক থাকলেও তার চোখে মুখে কোনো অপরাধ বা ধূর্ততার ছাপ নেই। সত্যিটা সবার সামনে আনার জন্য সে পা বাড়াতে চাইল, কিন্তু ঠিক সেই মোক্ষম সময়েই বিক্রম চালটা চালল। সে আসরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিল। আঙ্কল, বিক্রম অত্যন্ত ঠান্ডা আর মেপে মেপে কথাগুলো বলল, এটা কিন্তু আমাদের দুই পরিবারের সম্মানের প্রশ্ন। চুরিগত এত বড় অপরাধের পরেও যদি আজ এই রাস্তার লোককে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো কাল থেকে যে কেউ আমাদের ঘরে ঢুকে হাত সাফাই করার সাহস পেয়ে যাবে। অরিন্দম এবার জীবনের প্রথমবারের মতো সরাসরি বিক্রমের চোখের দিকে তাকাল। চক্রান্তের কোনো হাতে নাতে প্রমাণ তার কাছে ছিল না ঠিকই, কিন্তু তার ভেতরের মানুষটা মুহূর্তের মধ্যে বুঝে গেল যে এই পুরো নোংরা খেলার সুতোটা আসলে কার হাতে রয়েছে। বিশাল হলঘরের মাথার উপর থাকা ঝাড়বাতির আলোগুলো তখনও ঝলমল করে চলছিল, কিন্তু এত এত আলোর মাঝখানে দাঁড়িয়েও অরিন্দম তার নিজের কাছে থাকা একমাত্র খাঁটি সত্যিটাকে নিয়ে একেবারে একা হয়ে গেল। কারণ তার সেই সত্যি কথাটা একটু কান পেতে শোনার মতো একটা মানুষও তখন সেই রাজকীয় আসরে বেঁচে ছিল না। চারপাশের পরিবেশটা যেন এক লমহায় বিষাক্ত হয়ে উঠল। পূজার প্রদীপের শিখাগুলো ম্লান লাগছিল। চারিদিকে সাজানো ফুলের সেই মিষ্টি সুবাস বাতাসে ভাসছিল ঠিকই, কিন্তু উপস্থিত মানুষগুলোর চোখের দৃষ্টি বদলে গেছে। সেখানে পূজার পবিত্রতার বদলে এক অদ্ভুত নিষ্ঠুর আর সন্দেহের ঠান্ডা চাহনি। অরিন্দম সেই বৃত্তের মাঝখানে বলির পাঠার মতো দাঁড়িয়ে রইল। তার হাত দুটো তখনও জোর করা ছিল, কিন্তু এত বড় অপমানের পরেও তার সোজা শির দ্বারা 1 ইঞ্চিও নুয়ে পড়ল না। হলঘরের ঝাড়বাতির আলোয় অরিন্দমের চোখ দুটো ভিজে উঠেছিল। সে বারবার চাতকের মতো বিশ্বনাথ চ্যাটার্জির দিকে তাকাচ্ছিল। কোনো চিৎকার নয়, কোনো আকুতি নয়, শুধু একজোড়া করুণ চোখ নিঃশব্দে ভিক্ষা চাইছিল নিজের নির্দোষ হওয়ার সাফাইটুকু দেওয়ার জন্য, এই চরম সত্যটাকে সবার সামনে প্রমাণ করার জন্য শেষ একটা সুযোগ। কিন্তু বিশ্বনাথের পাথুরে মুখে কোনো বিকার জাগল না। তিনি পাহারাদারদের দিকে তাকিয়ে হাত নেড়ে অত্যন্ত কঠোর ইশারা করলেন, এই লোকটাকে এক্ষুনি এই পবিত্র হলঘর থেকে টেনে বাইরে নিয়ে যাও। যতক্ষণ না থানা থেকে পুলিশ আসছে, একে একটা অন্ধকার ঘরে তালা বন্ধ করে আটকে রাখো। নির্দেশ আসা মাত্রই দুজন বলিষ্ঠ রক্ষী অরিন্দমের দিকে ধেয়ে এলো। একজন তার 2 বাহু লোহার খাঁচার মতো শক্ত করে চেপে ধরল। অরিন্দম নিজেকে ছাড়ানোর কোনো বৃথা চেষ্টা করল না। তার সমস্ত শক্তি যেন নিমেষেই কর্পূরের মতো উড়ে গেছে। সে শুধু ভাঙা শান্ত গলায় শেষবারের মতো বলল, সাহেব, আমার কাছে লুকোনোর কিচ্ছু নেই। আপনারা শুধু একটাবার ওই ঘরটায় গিয়ে তল্লাশি করুন, যেখানে আমাদের মতো গরিবদের সব ব্যাগ একসাথে রাখা ছিল। বিশ্বনাথ চ্যাটার্জি সেই বুক ফাটা আর্তনাদ কানেই নিলেন না। তার কাছে তখন ওই হারিয়ে যাওয়া সোনার লকেটের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল শহরের নামী গোষ্ঠীর সামনে নিজের আভিজাত্যের ঠাট বজায় রাখা। বিক্রম সেন ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে 1 পা এগিয়ে এসে বলল, আঙ্কেল, এই সময়ে নরম হওয়া মানে নিজেদের পায়ে কুড়ুল মারা। এখন যদি কড়া শাসন না দেখান, তবে লোকে ভাববে চ্যাটার্জি রাজবাড়িতে এসে যে কেউ হাত সাফ করে চলে যেতে পারে। শ্রেয়া বিক্রমের দিকে তাকাল। বিক্রমের কথায় রাজবাড়ির প্রতি উদ্বেগের চেয়ে এক ধরনের নোংরা তৃপ্তি বেশি ফুটে উঠছিল। শ্রেয়া প্রথমবার বুঝতে পারল, কিছু মানুষ আসলে সত্যকে ভয় পায় না, তারা ভয় পায় সত্যটা সবার সামনে চলে আসাকে। গার্ডরা যখন অরিন্দমকে টেনে নিয়ে যাচ্ছিল, ভিড়টা নিজে থেকেই দুভাগে ভাগ হয়ে গেল। কেউ একটা কথাও বলল না। কিছু মানুষ আড়ালে ফিসফিস করছিল, আর কিছু মানুষ নিজেদের চোখ দিয়েই অপরাধীর রায় শুনিয়ে দিচ্ছিল। যাওয়ার পথে অরিন্দমের চোখ এক পলকের জন্য শ্রেয়ার চোখের ওপর স্থির হল। সেই চোখে কোনো মিনতি ছিল না, শুধু একটা ক্লান্ত ভারী প্রশ্ন ছিল, এই বাড়িতে কি একটা মানুষও নেই যে আমার কথা শুনবে? শ্রেয়ার বুকটা কেঁপে উঠল। তার মনে পড়ে গেল আজকের সকালের কথা। এই ছেলেটা যখন গেটে কাজ চাইছিল, তখন তার চোখে একটা আত্মসম্মান ছিল, কোনো ভিক্ষার হাত ছিল না। তারপর মনে পড়ল চন্দনের কৌটোর সেই মুহূর্তটি, যেখানে তীব্র সন্দেহের মুখে দাঁড়িয়েও সে মিথ্যার আশ্রয় নেয়নি।
মায়ের একটা পুরনো কথা তার কানে বাজতে লাগল। মা, পূজায় প্রদীপ জ্বালানো তো সহজ, কিন্তু অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষের জন্য আলো হওয়া খুব কঠিন। শ্রেয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, থামুন। বিশ্বনাথের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। শ্রেয়া, এটা তোমার কথা বলার সময় নয়। তাহলে কখন বাবা? শ্রেয়ার গলাটা কাঁপছিল, কিন্তু ভেতরে একটা জেদ দানা বেঁধে উঠেছে। যখন একটা মানুষকে কোনো আত্মপ্রত্যক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে স্রেফ চোর বানিয়ে দেওয়া হচ্ছে, তখনও আমি চুপ থাকব? পুরো হলঘর জুড়ে একটা গভীর থমথমে নীরবতা নেমে এলো। বিশ্বনাথ দাঁত কিরমির করে বললেন, লকেটটা ওর ব্যাগ থেকে পাওয়া গেছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? শ্রেয়া সোজা বাবার চোখের দিকে তাকিয়ে পরিষ্কার গলায় বলল, প্রমাণ মেলা আর সত্য মেলা এক জিনিস নয় বাবা। বিক্রমের মুখটা রাগে শক্ত হয়ে গেল। শ্রেয়া, তুমি একজন সাধারণ চাকরের জন্য নিজের পরিবারের ওপর সন্দেহ করছ? আমি কারো ওপর সন্দেহ করছি না। শ্রেয়া বিক্রমের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আমি শুধু একজন নির্দোষ মানুষকে এভাবে পিষে যেতে দেখতে পারছি না। বিশ্বনাথের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গার্ডস, একে নিয়ে যাও। আর শ্রেয়া, তুমি আর একটা শব্দও মুখে আনবে না। গার্ডরা আবার অরিন্দমকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যেতে চাইল। অরিন্দম হোঁচট খেল, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিল। ঠিক সেই মুহূর্তে শ্রেয়ার মনে হল, সে যদি আজ চুপ করে থাকে, তবে সারা জীবন এই নীরবতা তার নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবে। একদিকে তার বাবা, পরিবারের এত বছরের সুনাম, বিক্রমের সামাজিক চাপ আর চারপাশের গণ্যমান্য অতিথিদের কৌতূহলী চোখ; অন্যদিকে একাকী একটা মানুষ, যার নিজের সততা ছাড়া আর কোনো সম্বল নেই। শ্রেয়া তার ভেতরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে চিৎকার করে উঠল, ওকে হাত দেবেন না! গার্ডরা চমকে গিয়ে থমকে দাঁড়াল। বিশ্বনাথ অবিশ্বাস্য দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কেন? শ্রেয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। তার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু কণ্ঠস্বর এখন একদম স্থির। কারণ উনি এই বাড়ির কোনো অপরিচিত লোক নন। অরিন্দম চমকে উঠে শ্রেয়ার দিকে তাকাল। শ্রেয়া পুরো হলঘরের মানুষের সামনে স্পষ্ট গলায় ঘোষণা করল, উনি আমার স্বামী। এক মুহূর্তের জন্য মনে হল চারপাশের সময়টা থমকে গেছে। বিশ্বনাথের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। বিক্রমের মুখ রাগে ও অপমানে লাল হয়ে গেল। অতিথিদের মধ্যে ফিসফিসানি মুহূর্তের মধ্যে একটা ঝড়ও তুলে দিল। কিন্তু অরিন্দম যেন এই পৃথিবীর আর কোনো শব্দ শুনতে পাচ্ছিল না। সে শুধু স্তব্ধ হয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না এটা কোনো সাজানো মিথ্যা, নাকি স্রেফ দয়া, নাকি কোনো এক মস্ত বড় সাহসের সূচনা। তবে এই ভয়ঙ্কর রাতে প্রথমবার তার মনে হল, তার একা সত্যের পাশে এসে আরও একটা শক্ত কণ্ঠস্বর দাঁড়িয়েছে। শ্রেয়ার এই বোম ফাটানো কথার পর হলের ভেতরের গুঞ্জন যেন দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে লাগল। বিশ্বনাথ চ্যাটার্জি একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে ম্যানেজার মাধবের দিকে তাকালেন। অতিথিদের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তার গলাটা যেন অনেক বুড়িয়ে গেছে। মানুষজন ধীরে ধীরে হলঘর ছাড়তে লাগল, কিন্তু যাওয়ার সময়ও তাদের চোখ অরিন্দম আর শ্রেয়ার উপর থেকে সরছিল না। কেউ হাঁ করে তাকিয়েছিল, কেউ রেগে আগুন, আর কেউ কেউ মনে মনে আগামীকাল সকালের চায়ের আড্ডার রসদ পেয়ে গেছে। বিক্রম যেখানে দাঁড়িয়েছিল সেখানেই পাথরের মতো জমে রইল। তার ঠোঁটের সেই চেনা অহংকারী হাসিটা উধাও হয়ে গেছে। শ্রেয়া ধীর পায়ে অরিন্দমের সামনে এসে দাঁড়াল। অরিন্দম সেই বাক্যের গোলকধাঁধায় বন্দী হয়ে আছে। সে খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি এটা কি বলে দিলেন? শ্রেয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি যদি আজ চুপ করে থাকতাম, তবে কেউ কোনোদিন তোমার সত্যটা জানতে পারত না। অরিন্দম কিছু একটা বলতে চাইল, কিন্তু হঠাৎ করেই তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। সারাদিনের অনাহার, মাথার ওপর দিয়ে যাওয়া এ প্রচণ্ড মানসিক চাপ আর প্রকাশ্য অপমান, সব কিছু মিলে তার শরীরটা আর বইছিল না। সে এক কদম পিছিয়ে গিয়ে দেওয়ালটা ধরার চেষ্টা করল। শ্রেয়া মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে তার হাতটা শক্ত করে ধরে ফেলল। অরিন্দম! বিশ্বনাথ তখনও নিজের কঠোরতা বজায় রাখার চেষ্টা করছিলেন, কিন্তু মেয়ের মুখের ওই তীব্র আতঙ্ক তাকে থামিয়ে দিল।
শ্রেয়া বাবার দিকে তাকিয়ে পরিষ্কার গলায় বলল, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এই মাঝরাতে? বিশ্বনাথ চাপা গর্জন করে উঠলেন। হ্যাঁ বাবা, শ্রেয়া দৃঢ়ভাবে উত্তর দিল, কারণ এটা এখন আর কোনো অহংকার বা তর্কের বিষয় নয়, এটা স্রেফ মানবতার বিষয়। কিছুক্ষণ পরেই অরিন্দমকে একটা গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দেওয়া হলো। গোটা রাস্তা জুড়ে শ্রেয়া একদম চুপচাপ পাথরের মতো বসে রইল। জানালার বাইরে উৎসবের আলোয় ঝলমল করছিল বর্ধমানের চেনা রাস্তাগুলো, কিন্তু চলন্ত গাড়ির ভেতরে তখন এক মরা স্তব্ধতা। অরিন্দমের চোখ দুটো বুজে আসছিল। শ্রেয়ার মনে তখন একটাই প্রশ্ন বারবার চাবুক মারছিল, মানুষকে কি একটা চরম সত্যি কথা বলার জন্য সবসময় এমন কোনো বড় ধাক্কা খেতে হয়? হাসপাতালে পৌঁছানোর পর লীলা নার্স ছুটে এসে অরিন্দমের রক্তচাপ পরীক্ষা করল। ডাক্তারবাবু পরীক্ষা করে জানালেন শরীরে গুরুতর কোনো চোট নেই ঠিকই, কিন্তু প্রচণ্ড ক্লান্তি, সারাদিনের অনাহার আর এই তীব্র মানসিক চাপ ওকে প্রায় অচেতনতার মুখে ঠেলে দিয়েছে। লীলা নার্স এরপর শ্রেয়াকে ডেকে একটা ফর্মে নাম আর ঠিকানা লিখতে বলল। কাগজটা পূরণ করার সময় শ্রেয়ার হাতটা হালকা কেঁপে উঠল, ঠিক সেই জায়গাটাতে যেখানে রোগীর সাথে সম্পর্কের কলামটা ছিল। শ্রেয়া কয়েক সেকেন্ড কলমটা ধরে থমকে দাঁড়িয়ে রইল, তারপর গভীর একটা শ্বাস ফেলে জায়গাটা ফাঁকাই রেখে দিল। রাত যখন অনেক গভীর, তখন অরিন্দমের চোখের পাতা দুটো নড়ে উঠল। ঘরের কোণে একটা আবঝা সাদা আলো জ্বলছে। শ্রেয়া তখনও পাশের চেয়ারটায় বসেছিল, হয়তো এক ফোঁটা ঘুমও ওর চোখে নামেনি। অরিন্দম ধীর ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, আপনি সবার সামনে আমাকে আপনার স্বামী কেন বললেন ম্যাডাম? শ্রেয়া কিছুক্ষণ চুপ করে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কারণ সেই মুহূর্তে ওই নরক থেকে তোমাকে টেনে বের করার জন্য আমার কাছে এর চেয়ে শক্তিশালী আর কোনো শব্দ ছিল না। অরিন্দম অপরাধীর মতো চোখ নিচু করে বলল, এতে আপনার অনেক বড় বদনাম হয়ে গেল। শ্রেয়া ঠোঁটের কোণে খুব হালকা একটু হাসল। কখনো কখনো নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে বেঁচে থাকার চেয়ে বাইরের এই মিথ্যে বদনামের বোঝা অনেক হালকা হয় অরিন্দম। ভোর হওয়ার আগেই অরিন্দম বিছানায় উঠে বসল। লীলা নার্স ওকে শুয়ে থাকতে বলেছিল, কিন্তু ও মাথা নেড়ে খুব নিচু স্বরে বলল, আমার মা ঘরে একা আছেন সিস্টার, আমাকে যেতেই হবে। ডাক্তারবাবু এসে বারণ করলেন, বললেন এই অবস্থায় এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে না। তাও অরিন্দম হাত জোর করে জলদি ছুটির জন্য অনুরোধ করতে লাগল। ডিসচার্জ পেপারে সই করার সময় ও আমতা আমতা করে হাসপাতালের বিলের কথা জিজ্ঞেস করল। শ্রেয়া পাশ থেকে বলল, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব মিটিয়ে দিয়েছি। অরিন্দম শক্ত গলায় মাথা নাড়ল। না ম্যাডাম, এখন আমার দেওয়ার মতো ক্ষমতা নেই ঠিকই, তবে আমি কথা দিচ্ছি, নিজের গায়ের ঘাম ফেলে এই টাকা আমি আপনাকে শোধ করে দেব। শ্রেয়া এবার আর ওর কথার ওপর কোনো কথা বলল না। সে শুধু লীলা নার্সের হাত থেকে ওষুধের চিরকুপটা নিজের কাছে রেখে দিল। অরিন্দম কাউকেও আর কিছু না বলে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে গেল, কিন্তু হাসপাতালের নথিতে ওর ঠিকানাটা রয়ে গেল। দুপুর নাগাদ শ্রেয়া গাড়ি নিয়ে সোজা সেই ঠিকানায় অর্থাৎ তাঁতিপাড়ার বস্তিতে গিয়ে পৌঁছাল। একটা দামি গাড়ি এসে ওদের ওই নোংরা সরু গলির মুখে থামতেই চেনা অচেনা শত শত মুখ দরজার আড়াল আর জানালার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারতে লাগল। একটা ভাঙাচোরা ছোট ঘরের ভেতর সুজাতা দেবী বুক ভাঙা কাশিতে কাঁপতে কাঁপতে বসেছিলেন। শ্রেয়া ঘরে ঢুকে নিচু হয়ে ওনাকে হাত জোড় করে প্রণাম করল। অরিন্দম কলসি হতে ঘরে ঢুকতেই শ্রেয়াকে দেখে একদম আকাশ থেকে পড়ল। আপনি এখানে কেন এসেছেন? শ্রেয়া ব্যাগ থেকে ওষুধগুলো বের করে বিছানার উপর রাখল। আমি কোনো টাকা নিয়ে আসিনি অরিন্দম, শুধু মায়ের ওষুধগুলো এনেছি। এর দাম তোমার যখন সুবিধে হবে খেটে শোধ করে দিও। অরিন্দম কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এবার আরও ওষুধগুলো ফিরিয়ে দেবার অবাস্তব জেদ দেখাল না, কারণ নিজের অহংকারের চেয়ে মায়ের এই খসখসে কাশির আওয়াজটা ওর বুকে বেশি বাজছিল। ও মুখ নিচু করে খুব আস্তে বলল, ধন্যবাদ। ততক্ষণে বাইরে কানাঘুষো আর ফিসফিসানি শুরু হয়ে গেছে। একজন পাশ থেকে বলেই ফেলল, বড়লোকের বেটি আবার এসেছে ছ্যানালি করতে। অরিন্দম জানালার বাইরে তাকিয়ে তপ্ত গলায় বলল, আপনার এখানে আসাটা একদম ঠিক হয়নি ম্যাডাম, লোকে হাজারটা কুৎসিত কথা বানাবে। শ্রেয়া খুব শান্ত কিন্তু ধারালো গলায় জিজ্ঞেস করল, রাস্তার চারটে লোক কথা বানাবে বলে কি তোমার মায়ের ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত?
অরিন্দমের মুখে আর কোনো কথা ফুটল না। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেই নিস্তব্ধতার মাঝে শুয়ে সুজাতা দেবী ওই দুটো মানুষের দিকে তাকালেন। তিনি মা, তাই প্রথম দেখাতেই বুঝে গেলেন এই গল্পটা কোনো ধনীর দয়ার গল্প নয়, এটা দুটো মানুষের আত্মসম্মানের এক নতুন লড়াইয়ের শুরু। শ্রেয়া চলে যাওয়ার পরও ওই তাঁতিপাড়ার ওই নোংরা গলিটা অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না। কেউ দরজার ওপাশ থেকে ফিসফিস করছিল, কেউ ছাদ থেকে নিচে থুতু ফেলছিল, আর কেউ কেউ অর্ধেক কথা কানে নিয়ে নিজেদের মতো করে একটা রসালো নোংরা গল্প বানিয়ে নিচ্ছিল। অরিন্দম বিরক্ত হয়ে জানালার কবাট দুটো টেনে বন্ধ করে দিল, কিন্তু বাইরের ওই বিষাক্ত বাতাস দেওয়ালের ফাটল গলে ঘরের ভেতর ঢুকে আসছিল। সুজাতা দেবী ওষুধ খেয়ে শুয়ে পড়লেন ঠিকই, কিন্তু তার চোখের পাতা এক হল না। তিনি অন্ধকারের দিকে তাকিয়ে খুব আস্তে করে বললেন, বাবারে, মেয়েটার মনটা একদম কাঁচের মতো পরিষ্কার, কিন্তু এই সমাজ কাঁচের মতো পরিষ্কার মনের মানুষদের ভেঙে গুঁড়ো করে দেয়, সহজে ক্ষমা করে না। অরিন্দম কোনো উত্তর দিল না। তার বুকের ভেতর তখন শ্রেয়ার জন্য এক অদ্ভুত চিন্তা, মায়ের এই জীর্ণ শরীর আর নিজের কপালে সেটে যাওয়া ওই মিথ্যে চোরের অপবাদ, সবকিছু একসাথে পাক খাচ্ছিল। সেই ছোট্ট অন্ধকার ঘরটাতে সে রাতে শুধু একটা অসুস্থ শরীরই পড়েছিল না, বরং বদনাম আর অপমানের একটা গভীর ভয় প্রতিটা নিঃশ্বাসের সাথে ওঠানামা করছিল। ওদিকে চ্যাটার্জি রাজবাড়ির অন্দরমহলে তখন ঝড় উঠেছে। বিশ্বনাথ চ্যাটার্জি শ্রেয়াকে নিজের খাস কামরায় ডেকে পাঠালেন। তার গলার আওয়াজ চাপার আগে কাঁপছিল। তুমি জানো এই মুহূর্তে গোটা বর্ধমান শহরে আমাদের পরিবারকে নিয়ে কি নোংরা আলোচনা হচ্ছে? শ্রেয়া একদম শান্ত, অবিচল গলায় বলল, মানুষ সত্যিটা না জেনেও কথা বলতে ভালোবাসে বাবা। বিশ্বনাথের মুখটা রাগে কুঁচকে গেল। সেই কারণেই আমি এই নোংরামিটা এখানেই শেষ করতে চাই। এই সপ্তাহেই সবার সামনে তোমার আর বিক্রমের আংটি বদল হবে, এটাই আমার শেষ কথা। শ্রেয়া এবার এক চুলো পিছু হটল না, সোজা বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি বিক্রমকে বিয়ে করব না। ঘরের ভেতরের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। বিশ্বনাথ চ্যাটার্জি হিংস্র গলায় বললেন, একটা ছোট লোক দিনমজুরের জন্য, ওই রাস্তার লোকটার জন্য নিজের বাপের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছ? শ্রেয়া উত্তর দিল, না বাবা, আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি আমার নিজের জন্য। আমি এমন একটা পশুর সাথে নিজের জীবন জড়াতে পারব না যে কোনো মানুষের অসহায়তা দেখলে তাকে পা দিয়ে পিষে দিতে কুণ্ঠাবোধ করে না। ঠিক দরজার বাইরে দাঁড়িয়েই এই প্রতিটা শব্দ বিক্রম নিজের কানে শুনছিল। ওর ভেতরের রাগটা ঠিকরে বেরোতে চাইল, কিন্তু ও মুখে একটা কৃত্রিম চেনা হাসি ঝুলিয়ে ঘরের ভেতর ঢুকে এলো। বলল, শ্রেয়া, গল্প উপন্যাসের মতো ভাবুক হওয়া এক জিনিস, আর বাস্তব জীবনে সংসার করা আর এক জিনিস। ওই নোংরা নর্দমার পোকাটা তোমার দুনিয়ার মানুষ নয়, এটা যত তাড়াতাড়ি বোঝো ততই ভালো। শ্রেয়া ঘুরে দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকালো। দুনিয়াটা রক্ত মাংসের মানুষ দিয়ে তৈরি হয় বিক্রম, স্রেফ ব্যাংকের টাকা দিয়ে নয়। বিক্রমের মুখের ওই নকল হাসিটা এক ঝটকায় উধাও হয়ে গেল। ও সে যাত্রায় আর কোনো কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু ওর চোয়ালের শক্ত হয়ে যাওয়া পেশিগুলো বলে দিচ্ছিল ও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সেই রাতেই বিক্রম নিজের দলবল নিয়ে সোজা গিয়ে হাজির হল তাঁতিপাড়ার গলিতে। গলির অন্ধকার মোড়টায় ওর দুজন বিশ্বস্ত গুন্ডা পাহারায় দাঁড়িয়ে গেল। অরিন্দম তখন রাস্তার কল থেকে বালতি ভরে জল নিয়ে ঘরের দিকে ফিরছিল। ঠিক তখনই বিক্রম অমাবস্যার অন্ধকারের মতো ওর সামনে এসে পথ আগলে দাঁড়াল। বিক্রম খুব নিচু কিন্তু সাপের মতো হিঁসিসে গলায় বলল, অনেক বার বেড়েছে তোমার। নিজের ভালো চাইলে এই চ্যাটার্জি রাজবাড়ির মায়া কাটিয়ে কাল সকালের মধ্যে বর্ধমান ছেড়ে অন্য কোথাও পালাও। অরিন্দম হাতের জলের বালতিটা আলতো করে মাটিতে নামিয়ে রাখল। তারপর বলল, আমি আপনার কোনো ক্ষতি করিনি সাহেব। তোমার এই তল্লাটে বেঁচে থাকাটাই আমার সবচেয়ে বড় ক্ষতি। আর যদি সোজা কথায় মাথা খাটিয়ে না বোঝো, তবে তোমার এই জেদের আগুন কিন্তু তোমার ওই ভাঙা ঘরটাকেও পুড়িয়ে ছারখার করে দিতে পারে। মনে রেখো, ঘরে একটা বুড়ি মা আছে তোমার। মায়ের নামটা মুখে না আনলেও বিক্রমের নোংরা ইঙ্গিতটা বুঝতে অরিন্দমের এক সেকেন্ডও সময় লাগল না। রাগে ওর হাতের মুঠো দুটো শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেল, গলার শিরাগুলো ফুলে উঠল, কিন্তু ও কোনো মতে নিজের ভেতরের আগুনটাকে চেপে রাখল। ও শুধু বিক্রমের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু বুক কাঁপানো গলায় বলল, কাউকে ভয় দেখিয়ে আর যাই হোক, সম্মান সম্ভব পাওয়া যায় না সাহেব।
বিক্রম এক মুহূর্ত ওর দিকে জ্বলন্ত চোখে তাকাল, তারপর কোনো কথা না বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরের দিন দুপুরে অশোক মাস্টারমশাই হুট করেই অরিন্দমের ভাঙা ঘরে এসে পৌঁছালেন। বকুল দিদাই তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন। তার হাতে কাপড়ে জড়ানো একটা ধুলোবালি মাখা পুরনো খাতা বা রেজিস্টার ছিল। চৌকিতে বসতেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার বাবার গল্পটা অনেক বছর ধরে চাপা পড়েছিল অরিন্দম, এবার হয়তো সেই সত্যিটা সবার সামনে আনা দরকার। রেজিস্টারের জীর্ণ হলুদ পাতা উল্টাতেই ভেসে উঠল অরিন্দমের বাবার নাম। তাতে লেখা ছিল একটা সবুজ রেশমি নকশার নিখুঁত হিসাব, কিছু অসম্পূর্ণ মজুরির অঙ্ক, আর তারপর হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়া কিছু এন্ট্রি। অশোক মাস্টারমশাই চশমাটা ঠিক করতে করতে জানালেন, ওই নকশাই নাকি পরে চ্যাটার্জি বাড়ির কাপড়ের ব্যবসার মূল পরিচয় হয়ে উঠেছিল, অথচ আসল কারিগরের নামটা ইতিহাসের পাতা থেকে চিরকালের মতো মুছে দেওয়া হয়েছিল। অরিন্দম কাঁপতে কাঁপতে খাতার পাতাগুলো ছুঁয়ে দেখল। তার চোখের সামনে ভেসে উঠল বাবার সেই ক্লান্ত চোখ দুটো, কানে বাজল তাঁতের চেনা আওয়াজ, আর মনে পড়ল সেই সবুজ চাদরটার কথা, যা আজ কোনো এক ধনী মানুষের ড্রয়িং রুমের দেওয়ালে শোভা পাচ্ছে। তার বুকের ভেতর এক মুহূর্তের জন্য তীব্র রাগ আছড়ে পড়ল, কিন্তু তার চেয়েও বড় একটা কষ্ট তাকে গ্রাস করে নিল। সেই দিন সন্ধ্যায় সুজাতা দেবীর কাশির বেগটা যেন আরও বেড়ে গেল। অরিন্দম সারা রাত চোখের পাতা এক না করে মায়ের শিররে বসে রইল। বাইরে তখন চারদিকে নোংরা কুৎসা, পিছনে পুরনো এক অন্যায়ের ইতিহাস, আর সামনে বিক্রমের সেই ভয়ঙ্কর হুমকি। সকাল হওয়ার ঠিক আগে অরিন্দম একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে ঠিক করল কিছুদিনের জন্য বর্ধমান ছেড়ে অনেক দূরে চলে যাবে, যাতে শ্রেয়ার গায়ে আর কোনো অপবাদের দাগ না লাগে, আর বিক্রমের ওই বিষাক্ত নজরটাও তার এই গরিব ঘরটার ওপর থেকে সরে যায়। যাওয়ার আগে সে সুজাতা দেবীকে বকুল দিদার ভরসায় রেখে এলো। মায়ের দিকে তাকিয়ে বলল, আজ আমি বাইরে কাজ খুঁজতে যাচ্ছি মা। সে পুরোপুরি মিথ্যে বলেনি, স্রেফ অর্ধেক সত্য বলেছিল। তারপর সে বাবার ওই পুরনো রেজিস্টারটা একটা ছোট কাপড়ের থলিতে ভরে নিল। মায়ের পা ছুঁয়ে প্রণাম করে মনে মনে বলল, মা, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না, আমি শুধু এই হিংসার আগুনটাকে তোমার জীর্ণ শরীর পর্যন্ত পৌঁছতে দিচ্ছি না। সকালের প্রথম আলো তখনও ভালো করে ফোটেনি, চারপাশটা আবছা কুয়াশায় ঢাকা। তখনই অরিন্দম বর্ধমান জাংশন স্টেশনের দিকে পা বাড়াল। তার কাঁধে ঝুলছিল একটা ছোট্ট থলি, যার ভেতর দুজোড়া সাধারণ জামাকাপড়, বাবার সেই পুরনো খাতা, আর পকেটে গোনা কয়েকটা কয়েন। স্টেশনের বাইরে তখন চায়ের দোকানদারদের চেনা হাঁকডাক শুরু হয়ে গেছে। লাল জামা পরা কুলিরা ট্রেনের অপেক্ষায় এদিক ওদিক ছুটোছুটি করছে, আর প্ল্যাটফর্মে মানুষ যার যার গন্তব্যে পৌঁছনোর জন্য হুলুস্থুল তাড়া লাগিয়েছে। এই বিশাল ভিড়ের মধ্যে অরিন্দমকে আলাদা করে চেনা না গেলেও তার নিজের ভেতরে একটা অতল একাকিত্ব ডানা মেলছিল। সে ধীর পায়ে টিকিট কাউন্টারের সামনে গিয়ে থমকে দাঁড়াল। সে নিজে জানত না তার গন্তব্য কোথায়। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, কত শত চেনা নাম মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তার নিজের বলে কোনো ঠিকানা ছিল না। সে শুধু চেয়েছিল বর্ধমান থেকে এমন একটা দূরত্বের জায়গায় চলে যেতে, যেখানে তার জন্য শ্রেয়াকে কারো সামনে মাথা নিচু করতে না হয়, আর বিক্রমের গুন্ডারা যেন তার মায়ের কোনো ক্ষতি করতে না পারে। সে পকেট থেকে হাতড়ে কিছু টাকা বের করল। তারপর একবার ঘুরে স্টেশনের বাইরের চত্বরটার দিকে তাকাল, যেন শেষবারের মতো চেনা শহরটাকে নিজের চোখে বন্দি করে নিতে চাইল। ওদিকে চ্যাটার্জি রাজবাড়ির অন্দরে তখন অন্য এক ছটপটানি। পারুলদিজি সকাল সকাল হন্তদন্ত হয়ে শ্রেয়ার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকল। শ্রেয়া সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি। পারুলদিদি কাঁপা কাঁপা গলায় বলল, দিদিমণি, সর্বনাশ হয়েছে, অরিন্দম ঘরে নেই। বকুলদিদা খবর দিল ও নাকি সকাল সকালই স্টেশনের দিকে রওনা দিয়েছে। শ্রেয়ার হাত থেকে জলের গ্লাসটা ফসকে পড়ে যাওয়ার উপক্রম হল। স্টেশন শব্দটা শুনতেই তার বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। সে চাদরটা গায়ে জড়িয়ে কারো কাছ থেকে কোনো অনুমতি বা বিদায় না নিয়েই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এই প্রথমবার সে ভাবল না যে তার বাবা কি ভাববেন, চারপাশের সমাজ কি কুৎসা রটাবে, কিংবা কালকের খবরের কাগজে কি মুখরোচক খবর ছাপা হবে। সে শুধু এইটুকু বুঝছিল যে আজ যদি অরিন্দম এই শহর ছেড়ে চলে যায়, তবে তার সাথে সেই ধ্রুব সত্যটাও চিরকালের মতো হারিয়ে যাবে, যা শোনার সাহস আজ পর্যন্ত এই শহরের একটা মানুষও দেখায়নি।
পারুল দিদি শুধু খবর দিয়েই শান্ত হল না, তার মাথায় তখন গত রাতের সেই অদ্ভুত লোকটার কথা ঘুরছিল, যে একটা অস্থায়ী স্টাফের ভুয়ো কার্ড গলায় ঝুলিয়ে সোজা পুজো ঘরের দিকে ঢুকে গিয়েছিল। সে আর দেরি না করে বকুল দিদাকে পুরো ব্যাপারটা জানাল। বকুল দিদা মুহূর্তের মধ্যে পাড়ার অটোচালক প্রকাশকে ডেকে তুলল, যে তখন নিজের অটোর পাশে দাঁড়িয়ে আয়েশ করে সকালের চা খাচ্ছিল। বকুল দিদা প্রকাশের কাঁধে হাত রেখে বলল, প্রকাশ, আজ এই সত্যটাকে যে কোনো মূল্যে স্টেশন পর্যন্ত পৌঁছতেই হবে। প্রকাশের মুখটা এক লহমায় গম্ভীর হয়ে গেল। সে চট করে পকেট থেকে নিজের মোবাইল ফোনটা বের করল। তার চোখের সামনে গতরাতের একটা দৃশ্য ভেসে উঠল, যখন সে বিক্রমের একটা খাস লোককে নিজের অটোতে বসিয়ে গন্তব্যে পৌঁছে দিয়েছিল। গাড়ির পেছনের সিটে বসে ওই লোকটা ফোনে কারো সাথে ফিসফিস করে বলছিল, লকেটটা ওর ব্যাগে গুজে দেওয়া হয়েছে, সাহেবকে বড় খবরটা জানিয়ে দিও। কাল রাতে প্রকাশের মাথায় এই কথার কোনো গুরুত্ব আসেনি, কিন্তু আজ এই সাত সকালে প্রতিটা শব্দের অর্থ যেন ডাইনামাইটের মতো ফেটে পড়ল। এদিকে হসপিটালের ডিউটি রুমে বসে লীলা নার্সেরও খটকা লেগেছিল কালকের কেস হিস্ট্রি আর রেকর্ডগুলো খতিয়ে দেখার সময়। অরিন্দমকে যখন কাল হসপিটালে আনা হয়েছিল, তার শারীরিক অবস্থা আর বিক্রমের লোকজনের ছড়িয়ে দেওয়া চুরির গল্পের মধ্যে কোনো মিলই ছিল না। সে আর কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি শ্রেয়ার নম্বরে ফোন লাগাল। ফোনটা ধরতেই লীলা নার্স উত্তেজিত গলায় বলল, ম্যাডাম, আমার পুরো সন্দেহ হচ্ছে ওই নিরীহ ছেলেটিকে একটা মস্ত বড় ফাঁদে ফেলে ফাঁসানো হয়েছে। আমি হসপিটালের আসল মেডিকেল রেকর্ডগুলো ফাইলবন্দি করে সোজা স্টেশনের দিকে আসছি। বর্ধমান জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে তখন থমথমে ভিড়। দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। অ্যানাউন্সার মাইকে ঘোষণা করলেন ডাউন ট্রেন আসার কথা। অরিন্দম ধীর হাতে কাঁধের কাপড়ের থলিটা একটু টেনে ঠিক করে নিল। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা, আকুল গলার আওয়াজ ভেসে এলো, অরিন্দম। ও চমকে উঠল। পায়ের তলার মাটি যেন এক মুহূর্তের জন্য কেঁপে গেল। খুব ধীরে ধীরে ও পেছন ফিরে তাকাল। শ্রেয়া ছুটে আসছে ওর দিকে, চুলগুলো উথাল পাথাল, বুকটা হাঁপানির রোগীর মতো উঠছে নামছে। ওর ওই ফ্যাকাশে মুখে একাধারে ভয়, ক্লান্তি আর এক বুক আকুতি মাখানো ছিল। এখানে কেন এলেন আপনি? অরিন্দম খুব নিচু ভাঙা গলায় জিজ্ঞেস করল। তুমি আমাকে একটা কথা না বলে এভাবে চলে যাচ্ছিলে? শ্রেয়ার চোখ দুটো টয়টম্বর হয়ে উঠল কান্নায়। আমার সম্মান বাঁচানোর জন্য তোমার নিজের সততা নিয়ে এভাবে চোরের মতো পালিয়ে যাওয়াটাই কি একমাত্র পথ, অরিন্দম? অরিন্দম অপরাধীর মতো চোখ নামিয়ে নিল। আমি পালিয়ে যাচ্ছি না ম্যাডাম, আমি শুধু চাইছি আমার মতো একটা অলক্ষণে মানুষের জন্য আপনার জীবনে যে নোংরা আগুনটা লেগেছে সেটা যেন আমি সাথে করে দূরে নিয়ে যেতে পারি। শ্রেয়া ওর খুব কাছে এসে দাঁড়াল। আগুন তুমি লাগাওনি অরিন্দম, আর যে আগুন মিথ্যের জ্বালানি দিয়ে তৈরি হয় তাকে স্রেফ একটা সত্যি কথাই নিভিয়ে ছাই করে দিতে পারে। ঠিক তখনই স্টেশনের বাইরে একটা চড়া ব্রেকের শব্দ হল। পরক্ষণেই ভারী বুটের আওয়াজ তুলে প্ল্যাটফর্মে এসে ঢুকলেন বিশ্বনাথ চ্যাটার্জি, আর তার ঠিক পেছনে বিক্রম সেন। বিক্রম দূর থেকেই হাত উঁচিয়ে চিৎকার করে উঠল, দেখলেন আঙ্কেল, আমি তো আগেই বলেছিলাম এই চোরটা আপনার মেয়েকে ফুসলিয়ে নিয়ে পালাচ্ছে। অরিন্দম আতঙ্কে দুপা পিছিয়ে গেল। না সাহেব, ভগবানের দোহাই, আমি একাই যাচ্ছিলাম, শ্রেয়া ম্যাডামকে আমি ডাকিনি, ওনার কোনো দোষ নেই। বিক্রম ঠোঁট বাঁকিয়ে এগিয়ে এলো। এখনও ন্যাকামো হচ্ছে? এত নাটক পাও কোথায় তোমরা? শ্রেয়া এক ঝটকায় অরিন্দমের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়াল। ব্যাস বিক্রম, অনেক হয়েছে, আজ এই প্ল্যাটফর্মে আর কোনো নাটক খাটবে না। ঠিক সেই মুহূর্তেই প্ল্যাটফর্মের ওপাশ থেকে হন্তদন্দর হয়ে ভিড় ঠেলে এগিয়ে এলেন প্রকাশ, বকুল দিদা, পারুল দিদি আর হাসপাতালের লীলা নার্সও। সামান্য কিছুক্ষণের মধ্যেই পেছনে এসে দাঁড়ালেন অশোক মাস্টার মশাইও। তার বগলে শক্ত করে চেপে ধরা অরিন্দমের বাবার সেই পুরনো খাতাটি। শ্রেয়া অবাক হয়ে ওদের সবার দিকে তাকাল। পারুল দিদি শ্রেয়ার হাতটা শক্ত করে ধরে নিচু স্বরে বলল, দিদিমণি, ভয় পেও না, আজ অরিন্দম একা নয়, আমরা সবাই আছি। প্রকাশ এক পা এগিয়ে এসে নিজের মোবাইল ফোনটা বিশ্বনাথের সামনে ধরল। বড় সাহেব, অনেক তো অন্যায় দেখলেন, এবার শুধু এই আওয়াজটা একটাবার নিজের কানে শুনে নিন। বিক্রমের মুখের চেনা দেমাকটা 1 সেকেন্ডের জন্য যেন শুকিয়ে গেল। চারপাশের রেলযাত্রীরা ততক্ষণে গোল হয়ে দাঁড়িয়ে পড়েছে। ট্রেনটা এসে প্ল্যাটফর্মে থামল ঠিকই, কিন্তু সেই সকালে কামরা থেকে কারা নামছে আর কারা উঠছে সেদিকে প্ল্যাটফর্মের একটা মানুষেরও নজর ছিল না। সবার চোখ আটকে ছিল ওই মোবাইল ফোনটার ওপর, যেন এক মস্ত বড় সত্যি আজ নিজের মুখে কথা বলতে চলেছে। প্রকাশ ফোনের স্পিকারটা অন করে দিল। চারপাশের মানুষের নিঃশ্বাস যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। রেকর্ডিংয়ে প্রথমে একটা চলন্ত গাড়ির আবছা ঘর ঘর আওয়াজ শোনা গেল। তারপর একটা চেনা মানুষের চাপা খসখসে গলা ভেসে এলো। লকেটটা ওর ব্যাগে গুজে দিয়েছি ভাই, সাহেবকে সুখবরটা দিয়ে দিও, সকাল হওয়ার আগেই ও নিজেই শহর ছেড়ে পালাবে। আওয়াজটা নিচু হলেও তার ভেতরের বিষটা ছিল মারাত্মক। বিশ্বনাথ চ্যাটার্জির মুখের চামড়া এক নিমেষে শক্ত হয়ে গেল।
তিনি ঘুরে দাঁড়িয়ে বাঘের মতো চোখে বিক্রমের দিকে তাকালেন। এর মানে কি বিক্রম? বিক্রম জোর করে একটা কাঁপা কাঁপা হাসি মুখে আনার চেষ্টা করল। রেলিংয়ে হাত রেখে হাসিটা ওর গলার কাছে দলা পাকিয়ে গেল। আঙ্কেল, আজকালকার দিনে এসব এআই আর রেকর্ডিং বানানো কোনো ব্যাপার নাকি? এসব স্রেফ জালিয়াতি। এই নোংরা লোকগুলো দল বেঁধে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। পারুল দিদি আর চুপ থাকতে পারল না, সোজা চেঁচিয়ে উঠল। একদম মিথ্যে কথা সাহেব। আমি নিজে ওই লোকটাকে কাল রাতে পুজো ঘরের পাশে ঘুরঘুর করতে দেখেছি। ওর গলায় আমাদের বাড়ির অস্থায়ী স্টাফের কার্ড ঝুলছিল, কিন্তু ও আমাদের লোক নয়। লীলা নার্স হাসপাতালের ফাইলটা বিশ্বনাথের হাতে গুজে দিয়ে বলল, দেখুন চ্যাটার্জিবাবু, কাল যখন এই ছেলেটাকে হাসপাতালে আনা হয়, ওর যা শারীরিক অবস্থা ছিল তাতে ওর পক্ষে চুরির পরিকল্পনা করা তো দূর, ঠিকমতো উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। আরও বারবার অবিন্যস্ত গলায় একটা কথাই বলছিল, ওর ব্যাগটা যেখানে রাখা ছিল সেখানে যে কেউ অনায়াসে পৌঁছতে পারত। অশোক মাস্টারমশাইও এবার সামনে এলেন। আজ প্রশ্নটা শুধু একটা সোনার লকেটের নয় বিশ্বনাথবাবু, প্রশ্ন হল আপনি কার কথা শুনবেন, চোখের সামনে থাকা এই জ্যান্ত প্রমাণের, নাকি নিজের আভিজাত্যের সুবিধার। ভিড়ের মধ্যে ততক্ষণে গুঞ্জন থেকে ক্ষোভ ফেটে পড়েছে। কেউ একজন রেল পুলিশকে খবর দিয়ে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই স্টেশন ভাড়ির দুজন পুলিশকর্মী ভিড় ঠেলে সেখানে এসে হাজির হলেন। প্রকাশ দেরি না করে রেকর্ডিংটা পুলিশের হাতে তুলে দিল। পারুল দিদি সেই নকল স্টাফের হুলিয়া বাতলে দিল, আর ম্যানেজার মাধবকেও ফোনে লাইনে নেওয়া হল। পুলিশের সামান্য জেরার মুখেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিক্রমের সাজানো চক্রান্ত। জানা গেল ওই অস্থায়ী কার্ডটা পুরোপুরি জাল ছিল, এবং ফুলের বাক্স নিয়ে রাজবাড়িতে ঢোকা লোকটা আসলে বিক্রমেরই এক চেনা সাগেরেদ। বিক্রমের চোখের সেই অহংকারটা এখন খাঁচায় বন্দি পশুর মতো ছটপটানিতে বদলে গেল। ও মরিয়া হয়ে বিশ্বনাথের হাতটা ধরে বলল, আঙ্কেল, আপনি এই বস্তির লোকগুলোর কথায় কান দিচ্ছেন? আমি আপনার হবু জামাই। বিশ্বনাথ চ্যাটার্জি প্রথমবার ওর কথা মাঝপথেই টেনে ছিঁড়ে দিলেন। জামাই সে হয় যে শ্বশুরবাড়ির সম্মান বাড়ায় বিক্রম, চক্রান্তের জাল বুনে সম্মান বাঁচানোর নোংরা নাটক করে না। বিক্রমের মুখটা রাগে আর অপমানে রি রি করে উঠল। পস্তাবেন আপনারা, খুব পস্তাবেন। ও নিচু স্বরে দাঁত কিরমির করে বলল। পুলিশ অফিসার কড়া গলায় ওর কনুইটা চেপে ধরে বললেন, বাকি পস্তানিটা থানায় বসে হবে, চলুন। বিক্রমকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল, তখন পুরো প্ল্যাটফর্মে এক অদ্ভুত থমথমে নীরবতা নেমে এলো। ট্রেনটা তখনও স্টেশনে দাঁড়িয়ে, কিন্তু অরিন্দমের পা দুটো যেন প্ল্যাটফর্মের সিমেন্টের সাথে জমে বরফ হয়ে গেছে। ওর এক হাতে বাবার সেই পুরনো খাতা, চোখে কোনো জল ছিল না, কিন্তু ওর ম্লান মুখটা বলে দিচ্ছিল যে ভেতরের অনেক কিছু চিরকালের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। বিশ্বনাথ চ্যাটার্জি খুব ধীর পায়ে ওর সামনে এসে দাঁড়ালেন। এই সেই মানুষ যার গলার একটা গমগমে আওয়াজে কাল রাতে পুরো হলঘর থরথর করে কেঁপেছিল, কিন্তু আজ তার গলায় প্রথমবার এক অদ্ভুত নম্রতা, এক ধরনের অপরাধবোধ। অরিন্দম, তিনি বললেন, আমি তোমার একটা কথাও না শুনে তোমাকে চোর বানিয়ে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও বাবা। অরিন্দম চমকে উঠে মাথা নিচু করে নিল, কিন্তু এবার ও আর এক কদমও পিছিয়ে গেল না। সাহেব, আপনার মতো মানুষের জন্য মুখে ক্ষমা বলাটা খুব সহজ। অরিন্দম খাতাটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, আমিও হয়তো একদিন সব ভুলে যাব, কিন্তু কথা তো শুধু আমার একার অপমানের নয়। এই খাতাটা দেখুন, এটা আমার বাবার নাম, তাদের রক্ত জল করা খাটনি, তাদের নকশা, আর আপনাদের কাছে বাকি থাকা তাদের ন্যায্য মজুরি। যদি সত্যি আপনার নিজের ভুল শুধরে প্রায়শ্চিত্ত করতেই হয়, তবে তা মুখে না বলে এই খাতার হিসেবটা চুকিয়ে দিয়ে করুন। বিশ্বনাথ কাঁপা কাঁপা হাতে সেই জীর্ণ খাতাটা নিলেন। পুরনো পাতার আবছা হয়ে যাওয়া কালির দাগগুলো যেন তার এত বছরের আভিজাত্যের মুখে এক একটা চাবুক মারল। তিনি জীবনে প্রথমবার বুঝতে পারলেন, বড়লোকি কারবার শুধু নিজের উপার্জনে তৈরি হয় না, কখনো কখনো তা কোনো গরিবের নীরবতা আর শোষণের ওপর দাঁড়িয়ে কেল্লা বানায়। শ্রেয়া পাশে দাঁড়িয়েছিল, ওর চোখ দুটো ভিজে উঠলেও মুখে আর কোনো ভয়ের চিহ্ন ছিল না। ও বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমাকে ছোট থেকে চ্যাটার্জি বংশের মর্যাদা শিখিয়েছ। আজ এই ছেলেটা তোমাকে দেখালো যে মর্যাদা ইটের দেওয়ালে থাকে না, মর্যাদা বাঁচে স্রেফ ন্যায়ের ভেতরে। বিশ্বনাথ বাবার দিকে তাকালেন। এই সেই মেয়ে যাকে তিনি এতকাল আগলে রাখতে গিয়ে আসলে খাঁচায় বন্দি করে রেখেছিলেন। তিনি অরিন্দমের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বললেন, অরিন্দম, আমি তোমার বাবার হারিয়ে যাওয়া দিনগুলো তো আর ফিরিয়ে দিতে পারবো না অরিন্দম, কিন্তু তার নামটাকেও আর অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকতে দেব না।
আমাদের পরিবারের কারণে যে নকশা, যে মজুরি অসম্পূর্ণ রয়ে গেছে, তা আমি সসম্মানে পূর্ণ করব। অরিন্দম কোনো বড় বড় কথা বলল না, ও শুধু একটা কথাই জিজ্ঞেস করল, আর আমার মা? বিশ্বনাথের চোখ দুটো লজ্জায় নিচু হয়ে গেল। তার চিকিৎসা করাটা আমার দয়া নয় অরিন্দম, ওটা আমার প্রায়শ্চিত্ত। তবে হ্যাঁ, কোনো দান হিসেবে নয়, তোমার শর্তে, তোমার আত্মসম্মান বাঁচিয়েই আমি তা করব। ট্রেনের শেষ বাঁশিটা বাজল। মানুষজন হুড়মুড় করে কামরায় উঠতে লাগল। অরিন্দম নিজের হাতের মুখোই দলা পাকানো টিকিটটার দিকে তাকাল, তারপর খুব ধীরে ধীরে ভাঁজ করে ওটা পকেটে রেখে দিল। ও চাইলে আজ এই শহর থেকে চিরকালের মতো চলে যেতে পারত, কিন্তু প্রথমবার ওর মনে হল জীবন থেকে পালিয়ে না গিয়েও লড়াই করে সত্যের একটা নিজস্ব জমি তৈরি করা যায়। শ্রেয়া ওর দিকে তাকাল। অরিন্দম মুখে কিছু বলল না ঠিকই, কিন্তু ওর শান্ত চোখের নীরবতার মধ্যে ফিরে আসার প্রথম ইঙ্গিতটা স্পষ্ট ছিল। সেই সকালে বর্ধমান জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে শুধু এক নিরীহ ছেলে নির্দোষ প্রমাণিত হয়নি, বরং এক অহংকারী ধনী বাবা নিজের ভেতরের চরম দারিদ্রতা দেখতে পেয়েছিলেন, আর একটা সাজানো মিথ্যে শেষমেশ সত্যের পায়ের কাছে এসে আছড়ে পড়েছিল। ৩ মাস কেটে গেল। বর্ধমান থেকে দুর্গাপুজোর আলো নিভে গেছে, কিন্তু শহরের অলিতে গলিতে ওই সকালের ঘটনাটা নিয়ে ফিসফিসানি পুরোপুরি থামেনি। তবে তফাৎ বলতে এখন একটাই, মানুষ আর অরিন্দমকে করুণা করত না, ওর নাম নিত সমীহের সাথে। তাঁতিপাড়ার যে গলিতে একসময় চোর চোর বলে খোঁটা দেওয়া হতো, সেখানে এখন সুজাতা দেবীর ভাঙা ঘরের দরজায় খোঁজখবর নেওয়ার মানুষের ভিড় লেগে থাকত। বিশ্বনাথ চ্যাটার্জি নিজের ভুলটা স্রেফ মুখের কথায় আটকে রাখেননি, তিনি নিজে দাঁড়িয়ে সুজাতা দেবীর চিকিৎসার ব্যবস্থা করলেন। তবে অরিন্দম নিজের শর্তে অনড় ছিল, প্রতিটি পাই পয়সার হিসেব থাকবে, আর গায়ের ঘাম ফেলে রোজগার করে ওই ঋণের টাকা শোধ করবে। বিশ্বনাথবাবু সেদিন প্রথম বুঝলেন, সাহায্য তখনই পবিত্র হয় যখন সামনের মানুষটার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় না। চ্যাটার্জি রাজবাড়িতে এবার এক নতুন উৎসবের তোড়জোড় শুরু হল। কোনো জমকালো আংটি বদল নয়, কোনো রাজনৈতিক মোসাহেবদের দেখনদারি হাঁকডাক নেই। এবার রাজবাড়ির উঠোনে যে কটা মাটির প্রদীপ সাজানো হচ্ছিল, সেগুলোর উদ্দেশ্য বংশের জাঁকজমক দেখানো নয়, বরং একটা পুরনো পাপের প্রায়শ্চিত্ত করা। সেদিন সকাল থেকেই রাজবাড়ির রূপটা ছিল একেবারে আলাদা। সিংহদ্বার অবারিত খোলা, তবে কোনো দামি গাড়ি ঢোকার জন্য নয়। বড়বাজারের ফুলওয়ালা, বুড়ো তাঁতিরা, পাড়ার স্কুলের বাচ্চা কাচ্চা, কজন অনাথ বিধবা মহিলা আর সেই সব খাটুনি খাওয়া পরিবারগুলো আজকে রাজবাড়ির অতিথি, যাদের আঙুলের জাদুতে বছরের পর বছর ধরে রেশমের সুতো জীবন পেয়েছে। অথচ চ্যাটার্জি এন্টারপ্রাইজের কোনো সাইনবোর্ডে যাদের নাম কোনো দিন লেখা হয়নি। উঠোনের ঠিক মাঝখানে একটা সাধারণ কাঠের মঞ্চ বাঁধা হয়েছে, তার ওপর বড় বড় হরফে লেখা সুজাতা ট্রাস্ট, বর্ধমানের তাঁতি পরিবারের সহায়তায়। শ্রেয়াই এই নামটা পছন্দ করেছিল। অরিন্দম প্রথমে খুব আপত্তি করলেও সুজাতা দেবী হেসে বলেছিলেন, আমার এই নামটার উশিলায় যদি অন্য কোনো গরিব মায়ের ঘরে অনুন জ্বলে বাবা, তবে এই নাম তো আর আমার একার নয়, সবার। বকুলদিদা থালায় করে একরাশি তাজা বেলফুলের মালা নিয়ে এসেছে। অটোচালক প্রকাশও আজ ওর পুরনো অটোটা বাইরে দাঁড় করিয়ে ভেতরে এসে চুপচাপ পেছনের সারিতে গিয়ে বসেছে। লীলা নার্সও হাসপাতাল থেকে আজ ছুটি নিয়ে চলে এসেছে। পারুল দিদি কোমর বেঁধে সবার জল আর প্রসাদের তদারকি করছে, আর অশোক মাস্টার মশাই মঞ্চের এক কোণে বসে আছেন। কোলে আগলে রেখেছেন সেই পুরনো জীর্ণ খাতাটা, যার হলুদ পাতাগুলো একদিন একটা ধামাচাপা পড়ে থাকা সত্যকে চিৎকার করে দুনিয়ার সামনে এনেছিল। অনুষ্ঠান শুরু হতেই বিশ্বনাথ চ্যাটার্জি ধীর পায়ে মঞ্চে উঠলেন। আজ ওনার মুখে সেই চিরচেনা রাশভারী অহংকারটা নেই। তিনি একবার ভিড়ের দিকে তাকালেন, তারপর চোখ রাখলেন অরিন্দম আর সুজাতা দেবীর ওপর। আমি সারা জীবন শুধু ব্যবসায়ী করে গেছি। ওনার গলাটা একটু কাঁপল, কিন্তু অনেক দেরিতে বুঝলাম যে জীবনের সব খতিয়ানের হিসাব টাকা দিয়ে মেটানো যায় না, কিছু হিসাবের জন্য ন্যায়ের প্রয়োজন হয়। এরপর তিনি ম্যানেজার মাধবকে ইশারা করলেন। কাঁচের ফ্রেমে বাঁধানো একটা মস্ত বড় জিনিস মঞ্চে এনে রাখা হল। ফ্রেমের ভেতরে ছিল সেই বিখ্যাত সবুজ রেশমি চাদরটা, যা এতদিন চ্যাটার্জি বাড়ির বৈঠকখানার দেওয়ালে বংশের আভিজাত্য জাহির করত। কিন্তু আজ সেই চাদরের নিচে একটা নতুন রূপোলি নেমপ্লেট ঝলঝল করছে। মূল কারিগর প্রয়াত হরিদাস বসু, অরিন্দমের পিতা,
অরিন্দমের গলাটা কান্নায় বুঝে এলো। ও ফ্যাল ফ্যাল করে চাদরটার দিকে তাকিয়ে রইল। মনে হল এত বছর পর ও যেন ওর বাবার মুখটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছে। সুজাতা দেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কাপা হাতে শাড়ির আঁচলটা চোখের উপর চেপে ধরলেন। এতগুলো বছর পর তার স্বামীর রক্ত জল করা খাটুনি একটা পরিচয় খুঁজে পেল, একটা নাম পেল। বিশ্বনাথবাবু ফ্রেমটা অরিন্দমের দিকে বাড়িয়ে দিলেন। এটা আর আমাদের রাজবাড়ির দেওয়াল সাজানোর জিনিস নয় অরিন্দম, এটা তোমার বাপের আসল উত্তরাধিকার। অরিন্দম কাঁপতে কাঁপতে ফ্রেমটা হাতে নিল, মুখ নিচু করে শুধু বলল, এই সম্মান শুধু আমার নয় সাহেব, এটা সেই প্রতিটা শ্রমিকের হাতের, যারা নিজের নাম আড়াল করে দিন রাত খেটে চলেছেন। শ্রেয়া কিছুটা দূরে দাঁড়িয়ে শান্ত চোখে সব দেখছিল। ওর মনে আজ এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তিতে কোনো জয়ের অহংকার ছিল না। অনুষ্ঠান শেষ হওয়ার পর ও ধীর পায়ে অরিন্দমের কাছে এসে চাদরের ফ্রেমটা ওর হাতে ভালো করে ধরিয়ে দিয়ে বলল, যে জিনিসটা এতকাল পরের দেওয়ালে বন্দী হয়ে ঝুলছিল, আজ সেটা নিজের ঘরে ফিরে এলো। অরিন্দম ওর দিকে তাকাল। দুজনের মুখে কোনো লম্বা চওড়া কথা ছিল না, কিন্তু একজোড়া চোখের নীরবতার ভেতর এমন একটা গভীর বোঝাপড়া ছিল, যা দুনিয়ার যে কোনো শব্দের চেয়ে অনেক বড়। সন্ধ্যায় যখন রাজবাড়ির কোনায় কোনায় মাটির প্রদীপগুলো জ্বলে উঠল, তখন মনে হল এই বাড়িটা যেন আজই প্রথম সত্যি সত্যি আলোয় ভেসে গেছে। কারণ এই আলোয় কোনো দেখনদারি ছিল না, ছিল এক বুক অনুশোচনা, আপনজনদের ভালোবাসা, আর সেই সব অবহেলিত মানুষদের প্রতি শ্রদ্ধা, যাদের ঘামে এই শহরের আসল পরিচয় গড়ে ওঠে। উঠোনের শেষ প্রদীপটা যখন জ্বলল, অরিন্দম আলতো করে মায়ের দিকে তাকাল। সুজাতা দেবীর চোখ জুড়ে তখন পরম শান্তি। শ্রেয়া পাশে এসে দাঁড়িয়েছে, আর বিশ্বনাথবাবু একটু দূরে সেই তাঁতি পরিবারগুলোর সাথে হাসি মুখে কথা বলছেন, যাদের হয়তো এই প্রথমবার কোনো রাজবাড়িতে সম্মানের সাথে অতিথির আসনে বসানো হয়েছে। অরিন্দমের হঠাৎ মনে হল, জীবনের সবচেয়ে বড় জয় কোনো মানুষকে হারিয়ে দেওয়ায় থাকে না, বরং নিজের ভেতরের সত্যটাকে কোনো রকম তিক্ততা ছাড়াই বাঁচিয়ে রাখার মধ্যে থাকে। ও খুব নিচু স্বরে শ্রেয়াকে বলল, সেদিন স্টেশনে যদি তুমি এসে ওভাবে না দাঁড়াতে, তবে হয়তো আমি পালিয়েই যেতাম, নিজের অধিকারের মুখোমুখি দাঁড়ানোর সাহস পেতাম না। শ্রেয়া একটু হাসল, খুব স্নিগ্ধ সেই হাসি। আর তুমি যদি অত অপমানের পরেও ওভাবে নিজের সততা আঁকড়ে ধরে না থাকতে, তবে হয়তো মানুষের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠে যেত। ওদের মধ্যে কোনো বড় বড় প্রতিশ্রুতির আদান প্রদান হল না, শুধু রয়ে গেল একটা নিঃশব্দ আজীবন ভরসা। আসলে জীবনের আসল সঙ্গী তো সেই হতে পারে, যে কঠিন সময়ে নিজের ভালোমন্দের চেয়ে তোমার আত্মসম্মানকে বেশি আগলে রাখে। এই গল্প আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দারিদ্র্য কখনো একটা মানুষের চরিত্র বা দাম ঠিক করতে পারে না, আর অগাধ টাকা থাকলেই কেউ মস্ত বড় মানুষ হয়ে যায় না। অনেক সময় একটা ভাঙা কুঁড়েঘরও চরম সত্যকে বুকে আগলে রাখে, আর বড় বড় রাজপ্রাসাদ সেই সত্যকে চিনতে মস্ত বড় ভুল করে বসে। পরিবার মানে শুধু এক রক্তের সম্পর্ক নয়, পরিবার হল এমন একটা আশ্রয় যেখানে নিজের ভুলটা মাথা পেতে স্বীকার করার, অন্যকে ক্ষমা করার, আর আবার নতুন করে সঠিক পথে হাঁটার সাহস থাকে। অরিন্দম ওর বাবার নাম আর সম্মান উদ্ধার করল। শ্রেয়া খুঁজে পেল নিজের প্রতিবাদের ভাষা, আর বিশ্বনাথবাবু শেষমেশ বুঝলেন যে সম্মান জিনিসটা জোর করে আদায় করা যায় না, ওটা কর্ম দিয়ে কামাতে হয়। পোশাক, টাকা বা সমাজের উঁচুতলার তকমা দিয়ে কখনো মানুষের আসল বিচার হয় না, মানুষের পরিচয় স্রেফ তার চরিত্রে। অরিন্দম গরিব হয়েও নিজের স্বাভিমান কখনো বিক্রি করেনি। শ্রেয়া বড়লোকের মেয়ে হয়েও অন্যায়ের সামনে নিজের গলা বুজে যেতে দেয়নি। আর বিশ্বনাথ চ্যাটার্জিও শেষ পর্যন্ত বুঝেছেন যে ভুল স্বীকার করা কোনো দুর্বলতা নয়, ওটাই আসলে একজন আস্ত মানুষ হয়ে ওঠার প্রথম ধাপ। আমরা প্রায়ই মানুষের বাইরের অবস্থা দেখে তাকে বিচার করে বসি, কারো নীরবতাকে তার কুমজোরি ভেবে নিই, কারো গরিবানাকে তার খামতি মনে করি। কিন্তু সত্যিটা হল, প্রতিটা মানুষের ভেতরেই একটা চাপা লড়াইয়ের গল্প থাকে। তাই কাউকে অপরাধী সাজানোর আগে আমাদের শুনতে শেখা দরকার। যেখানে ভুলের পর শুধরে নেওয়ার জায়গা থাকে, সেটাই আসল পরিবার। যেখানে আত্মসম্মান অটুট থাকে, সেটাই আসল প্রেম। আর যেখানে ভেঙে চুরমার হয়েও মানুষ নিজের সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় না, সেটাই হল আসল সাহস।